ওকে, আচ্ছা। সো আমরা ক্লাস স্টার্ট করে দিই। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের যে পঞ্চম ক্লাসটা ছিল সেটা মনে হয় ওয়াইফাই প্রবলেম বা বিদ্যুৎ প্রবলেমের কারণে মনে হয় অর্ধেকটা নেওয়া হয়েছিল। আজকে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে নেওয়ার চেষ্টা করব। তার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারেন, আমি প্রশ্ন নিয়ে ক্লাসের দিকে সামনের দিকে প্রসিড করব। কারো কিছু জানার আছে? সরি। এক্সেলের বিষয়ে যতটুকু হয়েছে স্যার গত ক্লাসে আমরা যে কাজটা করলাম, আমরা যে প্রমোশনটা করবো 2.5 মিলিয়ন মানুষের কাছে, এই প্রমোশনগুলো করার কারণ কি? আমরা তো অবশ্যই এনগেজমেন্ট করবো, লাইক বাড়াবো, কমেন্ট করবো, ভিউজ বাড়াবো, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা অন্যদের কাছে। আচ্ছা, তাহলে এক্সেলের যে ক্লাসটা আমরা করেছিলাম সেখান থেকে আমি শুরু করার চেষ্টা করি। আমি এক্সেল ফাইলটা ওপেন করি। আপনাদের যে এক্সেল ফাইলটা ছিল, বা স্ক্রিন শেয়ার করুন। করতেছি, ওয়েট। স্যার রেকর্ডিংটা চালু করে নিন স্যার। হ্যাঁ, রেকর্ডিং চালু করেছি। আপনারা 289 বেশ না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এতটুকুতে ছিলাম আমরা, তাই তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে টোটালটা করে দেখেছিলাম আমরা। তারপরে এখানে কিছু যোগ বিয়োগ করে দেখেছিলাম, মানে যোগ করেছি বিয়োগ করে দেখেছি। আজকে দেখব ভাগ কিভাবে করতে হয়। তো আমরা একটু একটু খেয়াল করলে বুঝতে পারবো যে যোগ যদি আমাদের করতে হয়, আমরা একসাথে অনেকগুলো সেলকে একসাথে যোগ করে ফেলতে পারি, বাট আমরা বিয়োগ করতে পারি না। তো আবার আমরা গুণ করতে পারি সবগুলো সেলকে একসাথে, কিন্তু আমরা ভাগ করতে পারি না। তো সেক্ষেত্রে ভাগও আপনাকে করতে হলে সেল বাই সেল করতে হবে, এটার সাথে এটা করতে হবে। আবার যদি আপনি করতেছেন এটার সাথে এটা করতে পারেন, আলাদা আলাদা সেল বাই সেল ভাগ করতে হবে, একসাথে এতগুলো সেলকে একসাথে ভাগ করা যাবে না। তো সেক্ষেত্রে যদি আমি এটাকে দিয়ে এটাকে ভাগ করে দেখাই, মানে এই 30,000 দিয়ে যদি আমি 1.5 লাখ টাকা ভাগ করে দেখাই, তাহলে আমাকে কীভাবে করতে হবে? ইজ ইকুয়াল টু দিলাম, আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ভাগ চিহ্নটা দিলাম, এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এখন এই সেল ভাগ এই সেল, তার মানে হচ্ছে কি 1.5 লাখ টাকার সেলটা যেহেতু আমি সিলেক্ট করেছি, মানে 1.5 লাখের যে পরিমাণটা আছে সেই পরিমাণ যখন আমি সিলেক্ট করেছি, তারপর যখন আমি ভাগ দিয়েছি, তারপর আমি 30,000 টাকা 30,000 দিয়ে দিয়ে সেলটা সিলেক্ট করেছি, তার মানে কি হচ্ছে যে আমি G34 সেলটাকে G35 সেল দিয়ে ভাগ দিচ্ছি। সেল তো এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি সিলেক্ট করার কারণে অটোমেটিক সেলগুলোর নাম অটোমেটিক চলে আসছে, কারণ আমি সেলগুলোকে সিলেক্ট করে দিচ্ছি এই জন্যই। ঠিক আছে, তো আমি যখন এন্টারে ক্লিক করবো দেখা যাচ্ছে যে 1.5 লাখকে যদি আমি 30 দিয়ে ভাগ দিই, তার মানে 30,000 দিয়ে ভাগ দিই, তার মানে 5 হয়ে দাঁড়ায়। আশা করি যোগ বুঝতে পেরেছিলেন গত ক্লাসে, এবং বিয়োগ আজকে ভাগটা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো যদি আমি গুণ করতে চাই তাহলে কীভাবে করব। আমি যদি 1.5 লাখকে যদি 30,000 দিয়ে গুণ করি তাহলে কী দাঁড়ায়? ইজ ইকুয়াল টু 1.5 লাখকে সিলেক্ট করে দিচ্ছি, গুণ মানে স্টার চিহ্ন, আমি এই 30 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখেন এটা দিলে কত দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখন আমি গুণটাকে সেল বাই সেল করে দিই। আমি সবগুলো সেলকে যদি একসাথে গুণ করতে, তখন আমাদেরকে একটা সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মুলা যদি আমি এখানে লিখতে চাই, তেমন আমি এই কলামে লিখবো ফর্মুলাটা হচ্ছে কি, আমরা যোগের জন্য দেখেছিলাম অটো সাম, সরি, যোগের জন্য দেখেছিলাম ইজ ইকুয়াল টু সাম, তারপর ব্র্যাকেট দিয়ে সবগুলো সেলকে আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আমি শিখবো কীভাবে, আমি এখানে লিখবো ইজ ইকুয়াল টু, লিখবো হচ্ছে কি এই গুণের ফর্মুলাটা হচ্ছে কি প্রোডাক্ট, PRODUCT। দেখেন প্রোডাক্ট আমাকে নিচের দিকে নিয়ে আসতেছে, সাজেস্ট করতেছে। আমি কী করলাম, এখানে ট্যাব বাটনটাকে ক্লিক করলাম। আমি এখন ট্যাব বাটনটাকে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্ট পুরা সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে টোটাল সবগুলো সাবজেক্টকে আমি এখানে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর রেজাল্টটা এখানে আসছে, কিন্তু এটা এলোমেলো দেখাচ্ছে কেন? কারণ আমার এই যে সেলটা আছে সেটা অনেক বেশি ছোটো, এটা অনেক বড় লাগবে। আমি অনেক বড় করে দিয়েছি, তারপরে দেখাচ্ছে যে এটা আসতেছে না।
এটা না আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে কি দেখেন, এই যে হোম মেনুর এইখানে একটা অপশন আছে র্যাপ ট্যাক্সের পাশে, র্যাপ ট্যাক্স এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ের পাশাপাশি দেখেন একটা অপশন আছে জেনারেল। এই জেনারেলটাকে আমাকে নাম্বার করে দিতে হবে, দেন আমাদের টোটাল গুণফলটা আসবে। দেখছেন এত বিরাট গুণফল বলে এটা এভাবে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যোগ বিয়োগ গুণভাগ দেখে ফেলেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি একটা রেজাল্ট শিটে আমাদের আরেকটা, এরপরে টোটালের পরে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে কি অ্যাভারেজ। আমরা অ্যাভারেজ দেখার চেষ্টা করব যে টোটাল সবগুলো সাবজেক্ট মিলে প্রত্যেকটা স্টুডেন্ট কত করে পেয়েছে সেটা তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা বোঝার ট্রাই করব যে অ্যাভারেজ সে কত করে পেয়েছে প্রতিটা সাবজেক্টে। সেক্ষেত্রে আমি এখানে চলে গেলাম, এইখানে যাওয়ার পরে আমি এই সেলে আসলাম, এখানে লিখলাম আমি অ্যাভারেজ আমি লিখেছি। এবার অ্যাভারেজের সূত্রটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো অ্যাভারেজের সূত্রটা আমরা বেসিক সেন্সে অ্যাভারেজের সূত্রটা কি জানি? অ্যাভারেজ মানে হচ্ছে কি যত টাকা মানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের যে যোগফলটা, এই যোগফলটাকে প্রত্যেকটা সাবজেক্ট দিয়েই ভাগ করে দিলেই, প্রত্যেকটা সাবজেক্টের কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিলে আমরা কী পাই? আমরা অ্যাভারেজটা পেয়ে যাই, তাই তো? তো মনে করেন যে বাংলাদেশের মাথাপিছু আয়, এটা কীভাবে নির্ধারণ করা হয়? বাংলাদেশের মাথাপিছু আয় নির্ধারণ করা হয় যে টোটাল যে ইনকামটা বাংলাদেশের, সেই ইনকামটার উপর টোটাল জনগণের উপর ভাগ করে দিলে মাথাপিছু আয় বের হয়ে যায়, যেটা একদম 100% রং একটা মেথড। এই রং মেথডটা কেন আমি আপনাদেরকে এখন প্রমাণ করে দিব যে বাংলাদেশের মাথাপিছু আয় যে রং মেথডে ক্যালকুলেশন করা হয় সেটা আমি আজকে আপনাদের ভুলটা মানে যারা জানতেন না বা যারা এটার সাথে সহমত ছিলেন আমি তাদের ভুলটা ভেঙে দিব। সেটা দেখেন কীভাবে। তা আমি যদি এখানে অ্যাভারেজ করতে চাই আমাকে কী করতে হবে? টোটাল যে সাবজেক্টের যতগুলো নাম্বার পেয়েছি সবগুলো নাম্বারকে যতগুলো সাবজেক্ট আছে ততটা ভাগ দিলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি দেখেন আমি অ্যাভারেজের উপর টোটালের উপর আমি কী করতেছি? অ্যাভারেজ করতেছি, ইজিকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমি এখানে একটু লাইনে থাকেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, বুঝতে পারছি, বলুন। জি আচ্ছা, বিলটি পরিশোধ করার অনুরোধ করলে একটু দেখেন যে আমার সার্ভিসটা এই রানিং মাসে, আমাকে শুনতে পাচ্ছেন? আমার সার্ভিসটা রানিং মাসে কতবার ডিস্টার্ব করেছে আপনার একটু খেয়াল করেছেন? কক্সবাজারের কানেকশন এই মাসে কতবার ডিস্টার্ব করেছে একটু খেয়াল করেছেন? আমি প্রায় এই মাসে আপনাদের সার্ভিসটা 18-19 দিন ডিস্টার্ব পেয়েছি। 18-19 দিনে যদি আমি অ্যাভারেজ ক্যালকুলেট করি, প্রতিদিনই আমি 4 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে আমি ওয়াইফাই ইউজ করতে পারিনি। তো 18-19 দিন যদি প্রতিদিনে যদি 4 ঘন্টা 5 ঘন্টা করে হয়, আপনি একটু ক্যালকুলেট করে দেখেন টোটাল কতদিন আমি ইন্টারনেট ইউজ করতে পারিনি, ওয়াইফাই ইউজ করতে পারিনি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে আমাকে 30 তারিখ পর্যন্ত আমার কি সার্ভিসটা অ্যাক্টিভ রাখা হয়। আমি 1 তারিখ থেকে পেমেন্ট দেবো, 1 তারিখ থেকে আমি ইন্টারনেট কানেকশন নেব। এটা একটু কনসিডারেশন রাখবেন। আমি শুধু 1 দিন বা 2 দিনের কথা বলেছি। আমি চাইলে 5 দিন 6 দিন ক্লেম করতে পারতাম, যেইভাবে আপনারা ইন্টারনেট সার্ভিসটা ডিস্টার্ব দিয়েছেন গত 1 মাসে। গত 1 মাসে না, এটা আপনাদের কানেকশনটা নিচ্ছি পর্যন্ত আমি এই ধরনের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? সো এটা একটু কনসিডারেশন রাখবেন। ধন্যবাদ। আচ্ছা, সো দেখেন আমাদের যে টোটাল আছে সাবজেক্টটা আছে, আমি দেখেন টোটালকে সিলেক্ট করেছি, এখানে L6 চলে আসছে, কারণ এই সেলটার নাম হচ্ছে কি নাম্বারটা হচ্ছে L6। আমি যখন এটাকে ভাগ দিব, তো এখানে টোটাল কতটা সাবজেক্ট সেটা আমরা জানি, গত ক্লাস আমরা দেখেছিলাম এখানে টোটাল 9টা সাবজেক্ট। আমি এখানে কী করে দিলাম? 9 করে দিলাম। 9 করে যখন আমি ভাগ দিচ্ছি তখন আমি পাচ্ছি দেখুন কত? 72.88। 72.88 মানে প্রত্যেকটা সাবজেক্ট সে অ্যাভারেজে পেয়েছে কত? 72.8, যেটা ভুল কেন? ভুল হচ্ছে এই কারণে বাংলাদেশের মাথাপিছু আয়ের মতো, যে মনে করেন বাংলাদেশের মাথাপিছু আয় দেখাচ্ছে $2,800 করে পার হেড। প্রতিজন মানুষের মাথাপিছু আয় দেখাচ্ছে $2,800 করে। এখন আমি যদি বলি আমাদের মধ্যে এখন আপনারা কতজন জয়েন আছেন? আপনাদের মধ্যে আপনারা জয়েন আছেন 8 জন মাত্র, আমি সহ আপনারা 9 জন, ঠিক আছে? এই আমি সহ 9 জন না, আপনারা 7 জন জয়েন করেছেন। আমার দুটো দেখাবে, একটা হচ্ছে আমি নিজে আর একটা হচ্ছে আমার স্ক্রিন।
টোটাল আমাকে দুইটা দেখাবে। আপনারা জয়েন করেছেন 1 2 3 4 5 6 7জন জয়েন করেছেন আপনারা মাত্র। এত কম পার্টিসিপেন্ট কেন বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো দেখেন আপনারা 7জন যে আপনাদেরকে বললো যে আপনারা 2800 সামথিং করে প্রতি মাসে ডলার ইনকাম করতে, 2800 সামথিং ডলার আপনারা প্রতি মাসে আপনাদের মাথা পিছু হয়। এখন আপনারা বলতে পারবেন আপনার কারো কি এতটুকু আয় আছে? নাই, কিন্তু আপনার মাথাটা সেভাবেই কাউন্ট করে ফেলেছে যে আপনি এত টাকা করে ইনকাম করতেছেন, যেটা ভুল। আমি ইনকাম করতেছি না, একজন বিজনেস ম্যাগনেট 1.5 লক্ষ টাকা করে প্রতি মাসে ইনকাম করতেছে, কোটি টাকা করে প্রতি মাসে ইনকাম করে, তার ইনকামটা যদি আমার মাথার উপর যদি হিসাব করা হয় তাহলে কি আমার ইনকামটা হইলো? হয়নি। মাথা পিছু আয় এইভাবে হিসাব করা দরকার। এইভাবে হিসাব করলে তো ভুলই হয়। মাথা পিছু আয় হিসাব করতে হবে আমার আসলে নেট ইনকামটা কত। অন্যজনের ইনকাম আমার মাথার উপর চাপাই দিয়ে কোনো লাভ আছে? এখান থেকে আমি কিছু পাচ্ছি? আমি এখান থেকে কোনোভাবে বেনিফিটেড হচ্ছি? তো হচ্ছি না। তো এইখানেও ব্যাপারটা এরকম হয়েছে। দেখেন যে এখানে যে 72.88 আসছে, এই 72.88 আসার পিছনে দেখেন এই যে দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং সায়েন্স যে কলামটা আছে এই কলামে কোনো নাম্বার নাই। বায়োকেমিক্যাল সায়েন্স সেখানে যে কলামটা সেখানে কোনো নাম্বার নাই। এটার মানে হচ্ছে কি তারা পরীক্ষা দেয় নাই। তো পরীক্ষা দেয় নাই এমন তাদের উপরও এই যে 72.88টা এখন তাদের উপরে চলে আসে। তারা পরীক্ষাই দেয় নাই, তাদের উপরে আমি নাম্বার কীভাবে দিই? যদি তারা পরীক্ষা দিয়েছে 0 পেয়েছে, হ্যাঁ 0 পেয়ে সে পরীক্ষা পার্টিসিপেট করেছে বলেই, পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে তাকে আমি কী করতে পারি, তার উপর আমি টোটাল রেজাল্টটাকে ক্যালকুলেট করতে পারি। কিন্তু সে পরীক্ষা অ্যাটেন্ড করে, তাকে আমি নাম্বার দিব কীভাবে? এটাকে আমি এভাবে অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেট করব? তাহলে এটা ভুল না? তাহলে আমাদেরকে সঠিকভাবে যদি আমাদের ক্যালকুলেট অ্যাভারেজ করতে হয় তাহলে আমরা টোটালের উপর করলে হবে না, আমাদেরকে সবগুলো সাবজেক্টের উপর অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হবে। সেটা কীভাবে করবো? তো আমি এটাকে কেটে দিব, এটা কেটে দেওয়ার পর আমি এখানে লিখবো ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখবো অ্যাভারেজ, AVERA। দেখেন অ্যাভারেজ লিখেছি। অ্যাভারেজের বেশ কয়েকটা ফর্মুলা আছে, তার মধ্যে প্রথম যে ফর্মুলাটা সেটা আমাদের দেখতে হবে অ্যাভারেজ পর্যন্তই। এখানে অ্যাভারেজ দেওয়া আছে, অ্যাভারেজ ইফ দেওয়া আছে, অ্যাভারেজ ইফ এস দেওয়া আছে। এগুলো দিব না, আমাদের অ্যাভারেজ যেটা আছে সেটাতে আমি ট্যাব বাটনটা ক্লিক করবো, সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি এই পুরো সূত্রকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি টোটাল এই সাবজেক্টগুলোকে সিলেক্ট করে দিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি, এন্টারে ক্লিক করেছি। এখন দেখেন 93 কত দেখাচ্ছে? 93.71 করে দেখাচ্ছে। এখন হচ্ছে অ্যাকচুয়াল কি অ্যাভারেজটা এখন প্রত্যেকটা 9টা সাবজেক্টের মধ্যে 7টা পরীক্ষায় সে যে এই ভদ্রলোক পার্টিসিপেট করেছে এবং 7টা পরীক্ষার মধ্যে প্রতিটা সে অ্যাভারেজে 93.71 করে পেয়েছে। বাকিগুলো সে পার্টিসিপেট করে না বলে পায় না। এখন দেখেন প্রথমে যে 72.88 আসছে সেটা আমি প্রমাণ করে দিই। দেখেন এখানে যে আমি 0 করে দিই, 0 করে দিলে কি 0-র কোনো কি আছে? ভ্যালু আছে? 0 করে দিলে কি কমে যাওয়ার কথা, মানে অ্যাভারেজটা কমে যাওয়ার কথা তো না। কিন্তু সে দেখেন অ্যাভারেজটা কমে ফেলতেছে কি জন্য? কারণ 0টাকেও সে কাউন্ট করতেছে। দেখেন 0 দিয়েছি, এখানেও 0 দিয়েছি, দুইটাতে 0 দরকার, আগের মতো দেখেন 72.88 চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে আমি যদি ওইটা করি, কি জানি বলে, সবগুলো সেলকে দিই, সে যেখানে যেখানে ভ্যালু পাচ্ছে সেখানে অ্যাভারেজ করতেছে, এখানে ভ্যালু পায় নাই বলে সেখানে অ্যাভারেজ করে নেয়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল নেম। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এই যে আমি যে অ্যাভারেজটা বের করেছি, অ্যাভারেজের পরে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে 93.7143 পর্যন্ত দেখাচ্ছে। তা আমি তো 43 পর্যন্ত রাখবো না, এতগুলো 4টা ডিজিট রাখবো না। কিসের পরে? পয়েন্টের পর আমি 4টা ডিজিট রাখবো না, পয়েন্টের পর আমি সর্বোচ্চ 1টা ডিজিট রাখবো অথবা 2টা ডিজিট রাখবো। ঠিক আছে, আমি 1টা ডিজিট এই 1টা ডিজিট রাখতেছে। বাকিগুলো আমি কীভাবে কমাবো? বাকিগুলো কমানো দেখেন এখানে 2টা অপশন আছে। একটা দেখেন এখানে অপশন আছে ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল। এই ডেসিমেলগুলোই হচ্ছে পয়েন্টের পরের ডিজিটটাকে ডেসিমেল বলা হচ্ছে। তো আমি যদি এটাকে বেশি বাড়াতে চাই, দেখেন এটাতে ক্লিক করলে বেড়ে যাবে, আবার এটাতে ক্লিক করলে কমে যাবে। তো আমি এখানে কমাই দিলাম। দেখেন আমি এখানে 93.7 হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এবার এটাকে সব দিকে টেনে দিব, আমাকে আর নতুন করে বারবার করতে হবে না, আমি এটা টেনে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এরপরে যদি বের করতে একটা এরপরের কলামটা কী থাকে? পরের কলামটা থাকে গ্রেড, এরপরটা থাকে পয়েন্ট। আমি গ্রেড এবং পয়েন্টটা করে আপনাদেরকে দেখাবো না, এটা কেন দেখাবো না সেটা বুঝাই। দেখেন আমাদের এই যে এই রেজাল্ট শিটটা একটু দেখাই। মনে করেন আমি এই ফাংশন বারের কথা বলেছিলাম আপনাদেরকে। ফাংশন বারের কাজটা কি? যেমন মনে করেন আমি এখানে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের লেখাতে আমি ক্লিক করেছি। দেখেন এই সেলের মধ্যে যা ভ্যালু আছে আমাকে কোথায় দেখাচ্ছে?
ফাংশন বার দেখাচ্ছে। এই আর্টসিওলজি সাবজেক্টটাতে ক্লিক করছি, দেখেন এটার ভ্যালুটা আমাকে এখানে দেখাচ্ছে। আমি যখন এই সেলটাতে ক্লিক করছি এখানে 98 আছে, সেটা দেখাচ্ছে না। আবার দেখেন আমি এখানে এসে দেখাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সেটা দেখাচ্ছে। আমি যখন এটাতে ক্লিক করছি তাহলে এখানে আছে কত 92 আমাকে এখানে দেখাচ্ছে। যখন আমি টোটালে ক্লিক করতেছি তখন আমাকে কী দেখাচ্ছে, দেখানোর কথা কি কত 656 আমাকে দেখানোর কথা। আমি একটু বড় করে দেখাই, দেখেন এই সেলে আছে কত, আর একটু ছোটো করে দেখতে দেখেন এই সেলে আছে কত 656। তো আমাকে যদি আমি যদি এখানে ক্লিক করে আমাকে দেখানোর কথা 656, এটাতে ক্লিক করলে যদি 92 থাকলে 92 দেখানোর কথা, তাহলে এখানে ক্লিক করলে 656 দেখানোর কথা না, কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে একটা সূত্র। কারণ এইটা হচ্ছে ফাংশন বার, এখানে যাবতীয় ফাংশন দেখাবে। এটা কেন বোঝাচ্ছি আমি দেখেন। তো আমি এই যে যোগ অ্যাভারেজটা বোঝানোর জন্য আপনাদের অনেকক্ষণ ধরে আমাকে কী করতে হয়েছে, বোঝানোর চেষ্টা করতে হয়েছে। মানে এটা কীভাবে করতে হয় অনেকক্ষণ ধরে আমাকে এই সূত্রটা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক সময় নিতে হয়েছে। কিন্তু দেখেন এই এক সিম্পল একটা সূত্র যদি আমাকে এত সময় নিতে হয়, এতভাবে বোঝাতে হয়, আপনারা বুঝবেন না মনে করে। কিন্তু যখন আমি গ্রেড পয়েন্টের এখানে ক্লিক করতেছি, দেখেন এ প্লাস এখানে আমি ক্লিক করছি, এবার ফাংশন বারের সূত্রটা দেখেন তো কত বিরাট একটা সূত্র। এই সূত্র এখন আপনাদেরকে এখানে বোঝানো সম্ভব হবে না। এটার উপর একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আমি টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, টিউটোরিয়ালটা দেখে নেবেন। টিউটোরিয়ালটা দেখে নিলে আপনারা আশা করি বুঝতে পারবেন এবং এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা গ্রেড এবং গ্রেড পয়েন্ট দুটোই সেম। গ্রেড বুঝলে পয়েন্ট বোঝাটা ইজি, গ্রেডের সূত্র আর পয়েন্টের সূত্র একেবারে সেম। এই গ্রেডের মধ্যে বলা হচ্ছে কি দেখেন, সূত্রের মধ্যে দেখেন বলা হচ্ছে কি যে 80 মানে এই সেলটা, এই অ্যাভারেজ সেলটা যদি মানে এইখানে সূত্রটা লিখতেছি, অ্যাভারেজের সেলটা যদি 80 সমান এবং 80 থেকে বেশি হয়, 80 সমান এবং 80 থেকে যদি বেশি হয় তাহলে এটা এ প্লাস হবে। দেখেন এখানে কি লেখা আছে 80 সমান, এই দেখেন 80 সমান এবং 80 থেকে যদি বেশি হয় এটা এ প্লাস হবে। তো পয়েন্টের জায়গায় আপনি কি লিখবেন, তো পয়েন্টের জায়গায় আপনি লিখবেন যে এটা যদি 80 এবং 80 সমান হয়, 80 সমান এবং 80 থেকে বেশি হয় তাহলে এ প্লাসের জায়গায় আপনি লিখবেন G5। ঠিক আছে, তো দুইটাই সূত্র সেম। এরপরেরগুলো এভাবে একটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার গ্রেড এবং পয়েন্ট দুটোই বের হয়ে যাবে। এটার উপর একটা টিউটোরিয়াল আছে, আমি ক্যালকুলেশনটা টিউটোরিয়ালটা আমি দিয়ে দিব, এটা দেখে নেবেন। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করব ম্যাক্সিমাম কি। আমি দেখতে চাচ্ছি যে এইখানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের তার টোটাল 9টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটাতে বেশি নাম্বার কোনটাতে বেশি, সেটা যদি দেখাচ্ছি আমি এখানে লিখবো ম্যাক্সিমাম। আমি এখানে ম্যাক্সিমাম লিখেছি, ম্যাক্সিমাম কলামটা একটু করে বড় করে দিতে হবে, হ্যাঁ দিয়েছি। তো এটা যদি বড় থেকে যদি ম্যাক্সিমাম যদি হয়, আমরা ছোটোবেলায় ব্যাথ করেছিলাম যে আমাদের মনে আছে ম্যাক্সিমাম মানে হচ্ছে কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজানো। ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি নাম্বার কোনটা সেটা। তো আমরা যদি খালি চোখে দেখার চেষ্টা করি, এখানে আমি 98, 95, 84, তারপর হচ্ছে কি দেখেন 99, 98, 92, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 99 যেটা আছে সেটা সবচেয়ে বড় নম্বর। এটা যদি আমি এখানে ম্যানুয়ালি লিখে দিই 99 করেছি, তো আমি এটা ম্যানুয়ালি লিখলে বুঝতে পারছি যে আসলে এখানে 99টা বড়। কিন্তু এটা ম্যানুয়ালি লেখার কারণে প্রবলেমটা গিয়ে কোথায় হয় দেখেন। তো প্রবলেমটা গিয়ে হচ্ছে কি যে ভদ্রলোক 84 পেয়েছে বায়োলজি, মানে 84 পেয়েছে, সে বলতেছে আমি 84 পাওয়ার কথা না, আমি এখানে 100 পাওয়ার কথা। আমি যেভাবে পরীক্ষা দিয়েছি এবং আমার পরীক্ষা নির্ভুলভাবে হয়েছে, আমি এখানে 100 পাবো। সেই পরীক্ষাটা পুনর্নিরীক্ষণ করার পরে দেখা যাচ্ছে সে আসলেই সত্যি সে 100 পেয়েছে। 100 পাওয়ার পরে যখন আমি এখানে 100 করে দিয়েছি, 100 আমি ঠিকই করে দিয়েছি, এই 100 করে দেওয়ার কারণে আমাকে অনেক কিছু ঠিকঠাক করতে হবে। 100 করে দেওয়ার পর অনেক কিছু ঠিকঠাক করতে হবে। কী দেখেন, যখন আমি এখানে 84 ছিল, এখানকার কী কত টোটালটা কত, টোটাল যোগফলটা হচ্ছে 656 এবং অ্যাভারেজটা হচ্ছে 93.7, অ্যাভারেজটা হচ্ছে 93.7। ঠিক আছে, যখন আমি 656, 93.7, যখন আমি এটাকে 100 করে দিচ্ছি, দেখেন 656 যেটা ছিল সেটা 672 হয়ে গেছে, 93.7 যেটা ছিল সেটা 96 হয়ে গেছে, 96.0 হয়ে গেছে। কিন্তু আমার এখানে কোনো পরিবর্তন আসে নাই। এখানে পরিবর্তনগুলো আসার কারণ কি, কারণ এই প্রত্যেকটা সেলের সাথে এগুলোর লিঙ্ক আপ করা, এটাতে সেজন্য এটাতে পরিবর্তন আসে না। তো আমাকে এখন এটা যদি ঠিক করে দিই তাহলে এটার কারণে এই ম্যাক্সিমামের কলামে যে পরিবর্তনটা আসার কথা সেটা আমাকে বারবার ম্যানুয়ালি করে দিতে হবে, যেটা খুবই কঠিন ঝামেলা একটা ব্যাপার, ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। তাহলে আমরা এখানে ম্যানুয়ালি কোনোভাবে আমরা 93 লিখতে 99 বা 93 আমরা লিখতে পারবো না। আমি এখানে 84 ছিল 84 করে দিই। দেখেন এটা কোনোভাবে এটা এভাবে করতে পারবো না, সেটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো। তো সূত্র অ্যাপ্লাই করতে হলে আমাকে প্রথমে ইজিগুলো দিতে হবে, তারপর আমাদেরকে লিখতে হবে ম্যাক্স, MAX, ম্যাক্স লিখে যখন এই যে ম্যাক্স নিচের দিকে আমাকে সাজেস্ট করতে যখন আমি ট্যাবে ক্লিক করবো, সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি সবগুলো সেলকে এভাবে সিলেক্ট করে দিব যেগুলো আমি
ক্যালকুলেট করতেছি। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টারে ক্লিক করলাম, দেখেন 99 ঠিকই এখন আসছে। এর মধ্যে যদি আপনি যদি 84টাকে যদি 100 করে দেন, অটোমেটিক যেটা সবচেয়ে বড় নাম্বার সেটা এখানে অটোমেটিক এইখানে যাই চেঞ্জ হোক না কেন সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, দেখছেন যে প্রথমে আসে নাই এখন আসছে। আমি সূত্রটা সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে দেবো, কারণ এবার আমি এই সূত্রটা সবাই দিকে টেনে দিব, সব জায়গায় টেনে দিব, সব জায়গায় সেম কাজটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাক্সিমাম বুঝেছি, এখন আমরা মিনিমাম দেখার চেষ্টা করবো। আমি মিনিমামে চলে আসছি, এখানে লিখলাম আমি মিনিমাম লিখেছি। মিনিমামের বেলাও সেম, আমি চাইলে এখানে সবচেয়ে ছোটো নাম্বারটা আমি কীভাবে লিখে দিতে পারি, হাতে লিখে দিতে পারি, সেটা হচ্ছে কি 92 হওয়ার কথা। তো আমি যদি এখানে 92 লিখে দিই তাহলে আগের মতো হবে না, তো আমাকে এখানে সূত্রটা লিখতে হবে। আমি এখানে লিখবো MIN মিন ইজিক্যাল দিলাম, MIN মিন দিয়েছি, মিন সূত্রটা এখানে আসছে, আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে আমি দেখেন এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি, এখানে 90 আসছে। প্রথম আমি যেটা 92 বলেছিলাম সেটা ভুল ছিল, দেখেন 90 যেটা সেটা চলে আসছে, ছোটোটা চলে আসছে। তা আপনি যদি এখান থেকে 100 নাম্বার এটাকে যদি আপনি এখান থেকে কী করে দেন 33 করে দেন, দেখবেন যে এটা 33 হয়ে যাবে, এই মিনিমাম শব্দটা 33 হয়ে যাবে। এবং 100 যেটা ছিল সেটা 99 হয়ে যাবে। দেখেন, দেখছেন 100 যেটা ছিল সেটা 99 হয়ে গেছে। ওই সবচেয়ে মিনিমাম যে নাম্বারটা 90 ছিল সেটা 33 হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে সূত্রগুলো যখন অ্যাপ্লাই করবেন তাহলে এইভাবে লিঙ্ক আপ করে সূত্রগুলো অ্যাপ্লাই করবেন, যাতে যে কোনো ধরনের চেঞ্জ এখানে চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার মিনিমাম ম্যাক্সিমাম আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখার চেষ্টা করব যে এইখানে দেখেন আমরা যে টোটাল যোগফল দেখতেছি, টোটাল যে দেখতেছি, দেখা যাচ্ছে যে 900 নাম্বারের মধ্যে তার প্রত্যেকটা সাবজেক্টে খুব মোটামুটি নাম্বার ভালো ছিল। আমি যদি এটাকে কী করে দিই 92 করে দিই, 99 আমি করে দিলাম। দেখেন এখানে যে 9টা সাবজেক্ট আছে তার প্রত্যেকটা সাবজেক্ট দেখতেছি খুব ভালো ভালো নাম্বার আছে, 95, 92, 90, 99, 98, 95, 98 খুব ভালো ভালো নাম্বার আছে। কিন্তু টোটাল নাম্বারের জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তার নাম্বারটা কম। কেন? 900 নাম্বারের মধ্যে যদি সে অ্যাভারেজে 99, 94 করে পায়, তাহলে তো এখানে আরও বেশি হওয়ার কথা না। হয় নাই কেন? কারণ সে 2টা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল। এই 2টা সাবজেক্টে অ্যাবসেন্ট যে ছিল সেটা আমাকে বের করতে হবে। কীভাবে দেখেন, সে এখানে 2টা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল, সেটা আমি কীভাবে খুঁজে বের করবো? আমি কি বারবার প্রত্যেকটা কলামে গিয়ে চেক করবো যে সে 2টা সাবজেক্ট অ্যাবসেন্ট ছিল? না। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা তার প্রেজেন্ট সে কত পার্সেন্ট প্রেজেন্ট ছিল, বা 9টা সাবজেক্টের মধ্যে কতটা সাবজেক্টে সে প্রেজেন্ট ছিল, সেটা যদি আমরা বের করে ফেলতে তাহলে আমরা বুঝতে পারবো যে তার রোল নাম্বার এত কম আসার কারণটা কী। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে লিখবো যে প্রেজেন্ট, সে কতটা পরীক্ষায় পার্টিসিপেট করছে সেটা দেখার চেষ্টা করবো। প্রেজেন্ট লিখেছি, আমি এখানে সূত্র একটা প্রেজেন্টের সূত্র অ্যাপ্লাই করবো, সে হচ্ছে কি COUNT, কাউন্ট করব। কাউন্ট করে আমি এখানে দেখেন কাউন্ট নিচের দিকে আসছে, আমি ট্যাব বাটনে ক্লিক করছি। এরপর আমি এখান থেকে সবগুলো সাবজেক্টকে সিলেক্ট করে দিব। সবগুলো সাবজেক্টকে সিলেক্ট করার পরে সে এখানে কাউন্ট করে দেখবে যে কতটা সাবজেক্টের কলামে ভ্যালু আছে, সেই ততটা সাবজেক্টের কলাম ভ্যালু পাইছে। কাউন্ট করে দেখা যাচ্ছে 7টাতে সে প্রেজেন্ট ছিল। এটা কীভাবে? আমি যখন তাকে এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে বললাম কাউন্ট সে কোনটা করেছে, যেখানে ভ্যালু আছে, ভ্যালু ছাড়া এগুলোকে সে কাউন্ট করে নেয়। ঠিক আছে, এবার আমরা প্রেজেন্টটা দেখে ফেলেছি কতটা পার্সেন্ট প্রেজেন্ট ছিল, তাহলে বাকিটা আমরা তো বুঝেই ফেলতে পারি যে এখানে যদি আমি অ্যাবসেন্ট লিখে দিই, তাহলে আমরা এই অ্যাবসেন্টের সূত্রটা এভাবে বের করলে হয় না। ইজিকুয়াল দিলাম, ইজিকুয়াল দেওয়ার পর টোটাল সাবজেক্ট ছিল এখানে কতটা, 9টা, আমি মাইনাস দিয়ে এটাকে সিলেক্ট করে দিয়েছি। দেখেন বাকিটা এখানে চলে আসতেছে। তো এইভাবে হয় না, এভাবে চাইলে আমরা করে দিতে পারি, কিন্তু এটা করলে রং হবে। আমরা এভাবে করবো না, আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করে, ইজিকুয়াল দিব। আমি এখানে লিখবো যে প্রথমে আমি লিখেছি কি প্রেজেন্ট লিখেছি, কাউন্ট লিখেছি, মানে কাউন্ট করে দেখতে বলছি যেখানে যেখানে ভ্যালু আছে। আমি এখন কি করব, এখন কমান্ড দিব হচ্ছে কি ব্ল্যাঙ্ক কোথায় আছে সেটা সে কাউন্ট করবে। তো আমি এখানে লিখব এখানে লিখব যে ইজিকুয়াল টু দিলাম COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক। দেখেন কাউন্ট ব্ল্যাঙ্কে আছে, আমি ট্যাবে বাটনে ক্লিক করেছি, কাউন্ট ব্ল্যাঙ্ক সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় এই পুরোটা সিলেক্ট করে দেবো, যেখানে সে ব্ল্যাঙ্ক পাচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করেছি, সেখানে সে আমাকে কাউন্ট করে দিচ্ছে। দেখেন 2টা সাবজেক্ট 2টা সেল সেই ব্ল্যাঙ্ক পেয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে আমি টেনে দিব। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। টেনে দিলাম, ওকে ডান। তারপর দেখেন আমি এই যে এতটুকু পর্যন্ত আমি করেছি, এই জায়গাটা খালি না, এই জায়গাটাকে আমি এই পুরোটাকে এনে দিব। তো আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এসে ড্রপ ডাউন মেনু থেকে আমি এটাকে অ্যাক্রস কী করে দিলাম, মার্জ অ্যাক্রস করে দিয়ে পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এই টোটালটাকে সিলেক্ট করার পরে আমি এখানে আসলাম, এখানে এসে আমি এটাকে বর্ডারটা অল বর্ডার করে দিলাম। ঠিক আছে, এরপর লেখাগুলো সেন্টারে না, আমি কিন্তু সেন্টারে এনে দিব। দেখেন সবগুলো সেন্টার হয়ে গেছে, এগুলো সবগুলোর মতো হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, এই যে এখানে কিছু ট্যাবল যে ছিল কালার কালার করা যায় বলছিলাম, আমরা চাইলে ইচ্ছে মতো কেবলগুলো এখান থেকে ডিজাইন করতে পারবো বলছিলাম। আমি বলেছিলাম যে আমরা এগুলো দেখবো না, আমরা ম্যানুয়ালি কীভাবে কালার করতে সেটা দেখার চেষ্টা করবো। এখন আমি ম্যানুয়ালি দেখার চেষ্টা করাচ্ছি, দেখেন ম্যানুয়ালি আপনাদেরকে কালারটা করে দেখার চেষ্টা করবো কীভাবে আমি এতগুলো যে কালার করেছি। আমি এতগুলো যে কালার এগুলো যে কালার করতে পারছি, আমি এগুলো কালার করতে পারবো না, করতে পারবো। দেখেন আমি ম্যানুয়ালি কীভাবে কালার করতে পারবো, এতগুলো কালার করছি আমি অল্পটুকু, আমি এতটুকু এভাবে কালার করছি। কিন্তু এতগুলো কলাম হলে, রো হলে, অনেক বেশি রো হলে আমি কীভাবে করবো? আমার পক্ষে কি প্রত্যেকটাতে গিয়ে 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 রোগুলো কালার করা সম্ভব? তো অল্প করে রো বলে আমি করতে পারছি, কিন্তু বেশি রো হলে আমি কীভাবে করবো সেটা যদি দেখার চেষ্টা করি। দেখেন সিম্পল ট্রিক্স আছে, সেটা দিয়ে করার চেষ্টা করবো। তো আমি মনে করেন এখান থেকে এই রোটাকে সিলেক্ট করেছি, রোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কোনো একটা কালার দিচ্ছি, ফিল কালার থেকে এসে আমি যে কোনো একটা কালার দিচ্ছি যেটা আমার ভালো লাগে। মনে করেন আমি কালারটা দিয়েছি, এরপর এই জায়গায় এসে আমি এটার কালারটা আরেকটু হালকা করে ব্যবহার করি। ঠিক আছে, মানে আমি দুইটা কালার ব্যবহার করলাম। এই দুইটা কালারকে আমি সবগুলো রোতে কীভাবে করে দিব, আমি এটাকে সিলেক্ট করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাট পেইন্টারের ব্যবহার দেখেছিলাম যে কোনো একটা স্পেসিফিক কালারের মতো করে যদি আমি সবগুলো কালারকে স্পেসিফিক ডিজাইনের মতো যদি আমি সবগুলো ডিজাইন কোডের মতো করে ফেলতে চাই, তখন আমাকে কী করতে হবে, ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে হবে। দেখেন আমি এখানে ফরম্যাট পেইন্টার ক্লিক করছি, এরপর এই কালারগুলো আমি ফরম্যাট পেইন্টার আমি সবগুলোর উপর ড্র করে দিচ্ছি। দেখেন সবগুলোর উপর সিলেক্ট করেছি, সবগুলো জায়গায় দেখেন কালারটা হয়ে গেছে। বুঝতে পারছেন কি সিম্পল ট্রিক্স? আচ্ছা, আশা করি হয়তো বুঝতে পারেন না, আমি আবার দেখাচ্ছি। আমি এটাকে আন্ডু করে দিচ্ছি, আগে জায়গায় চলে গেছে। আমি প্রথমে যে কালারটা ব্যবহার করছি আমি সেই কালারটা ব্যবহার করবো, আমি এখন অন্য একটা কালার ব্যবহার করবো। আমি এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করছি। এখন দেখেন আমার এখানে দুইটা কালার আছে, উপরটা হোয়াইট, মাস্ক এটা ব্লু, হোয়াইট এবং ব্লু। হোয়াইটটা আবার করতে হয়, এটা বাই ডিফল্ট হোয়াইট আছে। তো আমি এই দুটাকে কালার করার চেষ্টা করবো। এখন আমি এই দুটাকে সিলেক্ট করবো সবগুলো সেলকে কালার করার জন্য, সিলেক্ট করছি এই দুটোকে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এরপর আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করেছি। দেখেন সবগুলো আমার সেম কালারটা হয়ে গেছে। বুঝতে পারছেন কি সিম্পলভাবে? তো এরকম যদি আমার কোটি কোটি লাখও যদি আমার হয়, আমি প্রথমে 100 করলাম, 200 করলাম, এবারে পরে যখন আমি 300 নাম্বারের কাজ করতে তখন 300 নাম্বার করে দিলাম। এইভাবে আস্তে আস্তে আমাকে একসাথে যে 1 কোটি, 1 লাখ, 10 লাখ যে আমাকে একসাথে করতে হবে এরকম কোনো কথা নেই। আমি এইভাবে 100টা 200টা করবো, এটা কাজ করে ফেললে আবার পরবর্তী 100টা করবো, এভাবে কাজ করে ফেলার পরে পরবর্তী 100টা করবো। এভাবে করলে আমার একেবারে অপেক্ষা করে ধরে বসে থাকতে হবে না যে আমি এতগুলো একসাথে করবো। একটু করে লাইনে থাকেন তো, করতেছে। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝেছি। এখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি যে এই টোটাল রেজাল্ট শিটের মধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে আমাকে কোনো একজন স্পেসিফিক পার্সনের টোটাল নাম্বারগুলো কোন কোন সাবজেক্টে সে কত কত পেয়েছে সেটা আমাকে খুঁজে বের করে দেন, তখন আপনারা কী করবেন? মনে করুন আমি আপনাদেরকে বলছি এখানে ইলন মাস্ক নামে একজন ভদ্র স্টুডেন্ট আছে, তার সবগুলো নাম্বার আমাকে খুঁজে, সরি বারবার আমি হামি দিচ্ছি, রাতে ঘুম একটু কম হয়েছে বলে এই সমস্যাটা হচ্ছে, যেটা খুব উইয়ার্ড দেখায়। আর তাছাড়া আজকে আমার ডিউটিও নেই, তো সেজন্য একটু রাত করে ঘুমাইছিলাম, একটু দেরি করে উঠবো বলে দেরি করেই উঠছি, কিন্তু ঘুমটা কাভার হয়নি। আচ্ছা যাই হোক, দেখেন আমরা এখানে যদি আপনাদেরকে বলা হয় যে এইখানে ইলন মাস্ক নামে একজন স্টুডেন্ট আছে, ওনার প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন সাবজেক্টে কত কত পেয়েছে সেটা আমাকে খুঁজে বের করে দেন। তখন আমরা এইখানে 21 জন স্টুডেন্ট বলে আমরা একজন করে আমরা খুঁজে দেখে ইলন মাস্ককে সেটাকে আমরা খুঁজে বের করতে পারবো। যখন আমাদের এখানে শত শত স্টুডেন্ট 5000, 10000, 1000, 500, 600 স্টুডেন্ট থাকে, তখন আমার পক্ষে কি একটা লাইন বাই লাইন খুঁজে বের করা সম্ভব, কিন্তু অনেক কঠিন, অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে এই কঠিন এবং সময় যদি আমরা না লাগাতে চাই, তখন আমরা কীভাবে বের করবো? মাইক্রোসফট ওয়ার্ডে হাজার হাজার লাখ লাখ ওয়ার্ডের মধ্যে আমরা ওয়ার্ড কীভাবে খুঁজে বের করেছিলাম মনে আছে? ফাইন্ড নামে একটা অপশন আছে, ফাইন্ডে গিয়ে আমরা সার্চ করেছি। তো এখানেও আমরা একটু সার্চ করার অপশন আছে, সেটা দেখেন যে ফাইন্ডে যখন আমি ক্লিক করেছি দেখেন এরকম একটা অপশন চলে আসছে। তো আমি যদি মনে করো আমি এইখানে কোথাও আছি, এখান থেকে আমি ফাইন্ডটাকে খুঁজে বের করছি, ইলন মাস্ককে খুঁজে বের করার চেষ্টা করবো। তো আমি এখানে ক্লিক করছি, ফাইন্ডে ক্লিক করছি,
এটাকে কন্ট্রোল এফে ক্লিক করলেও হবে, ফাইন্ডে ক্লিক করার আগে কন্ট্রোল এফে ক্লিক করলেও হবে, দেখেন ক্লিক করে আসছে। এখন আমি যদি লিখে দিই ইলন মাস্কের নাম, এখানে আমি লিখবো ELOON এরপর MASK লিখেছি, ঠিক আছে। ইলন মাস্ক লিখেছি। এখন আমি ফাইন ট্যাক্সে আমি ক্লিক করে দেখেন আমাকে ইলন মাস্ককে খুঁজে বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে ছিলাম আমাকে এখানে নিয়ে আসছে। এখানে যে নিয়ে আসছে, এখন আমি ইলন মাস্কের সাবজেক্টের নাম্বারগুলো আমি খুঁজে বের করবো, কোন কোন সাবজেক্টে কত কত বেশি আমি খুঁজে বের করার চেষ্টা করবো। দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি 12, 17, 91, 73, তারপর হচ্ছে 83, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে কি 55, দেখতে পাচ্ছেন। তো এইখানে কয়েকটা নাম্বার আমি ইচ্ছে করে বলেছি, ইচ্ছে করে আমি কয়েকটা নাম্বার বলেছি। আমি 91 জায়গায় মানে 44-এর জায়গায় আমি 73 বলেছি, 83 জায়গায় আমি 33 বলেছি, 12-র জায়গায় আমি 95 জায়গায় আমি 55 বলেছি। কেন বলেছি? কারণ আমি ঘুমের ঘুরে, আমি একটু আগেই বলেছি যে আমার ঘুমটা কম হয়েছে, আমি ঘুমের ঘুরে ছিলাম বলে আমি ভুল করে এটা বলেছি, কিন্তু আমি আসলে ঘুমের ঘুরে বলি নাই, আমি ইচ্ছে করেই বলেছি ব্যাপারটা। কেন জানেন? কারণ এই ভুলটা আমাদের না চাইতেও এই ভুলটা হয়। যখন এরকম করে অনেকগুলো রো থাকে, এই অনেকগুলো রোর মধ্যে যখন কোনো একটা স্পেসিফিক রো সোজাভাবে যদি আমাকে এভাবে দেখতে হয়, তখন আমরা কি করি, এইভাবে করতে 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 হঠাৎ করে চোখের পলক ফেলেছি, আমি লাইন ছুত হয়ে এই লাইন থেকে আমি উপরে চলে আসছি, নিচে চলে আসছি, এইভাবে এইভাবে আমি অন্য লাইনের কি বলে ফেলতেছি, নাম্বারগুলো আমি বলে ফেলতেছি। এটা আমাদের ভুলবশত হয়, চোখের ফলক ফেলার পরে আমরা যে লাইনে ফোকাস করে থাকি সেই লাইনটা আমাদের চোখের থেকে হঠাৎ করে ছুটে গেলে এই ধরনের প্রবলেমটা হয়। তো এই যে প্রবলেমটা হচ্ছে, আপনারা চাইলে বলতে পারেন যে আমাকে এই প্রবলেমটা না হওয়ার জন্য আমি যে এই লাইনটা যদি এখান থেকে সিলেক্ট করে রাখি, তাহলে আমি এখানে বলতে পারি। তাই আপনি এই লাইনটা সিলেক্ট করেছেন, যখন আপনি এই লাইনটা সিলেক্ট করার পরে আপনি এটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করে যখন আপনি করতে যাবেন, তখন দেখা যাচ্ছে কি আপনার এই যে সিলেকশনটা উঠে যাচ্ছে, প্রবলেমটা হচ্ছে না। তো এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা যাতে না হয়, ভুল করে যাতে আমাদের ভুলটা না হয়, তখন আমরা একটা কাজ করতে পারি যে এখানে যে এতগুলো রো আছে, এই রোগুলো আমাকে আমার চোখে প্রবলেম হচ্ছে, আমি ভুল করে অন্য রোতে চলে যাচ্ছি। তা আমি এমন একটা কাজ করব যে এখানে অন্য কারো রো দেখাই যাবে না যে ভুল হওয়ার জন্য। আপনি তো ঘুমের ঘুরে না, আপনি যদি 3 দিন 4 দিন বা একেবারে লাগাতার 3-4 ঘন্টা ঘুম থেকে উঠেও যদি এই কাজটা করতে থাকেন, তখন আর ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না। সেটা করার জন্য আমরা কী করবো, সেটা করার জন্য আমরা স্পেসিফাই করে একজনকে বের করে তার রেজাল্টটা দেখার জন্য যদি আমরা করতে চাই, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফিল্টার করতে হবে। ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি। আমরা চা থেকে যেমন ছেঁকে পাতিটা আলাদা করে ফেলি, ঠিক তেমনি এখানে 21 জন স্টুডেন্টের মধ্যে আমি একজনকে ছেঁকে ফিল্টার করে একজনকে বের করে ফেলবো। সেটা কীভাবে, সেটা দেখার জন্য আমাদেরকে আসতে হবে কোথায়, এই লাইনের উপরে, এই রোর উপরে, এই রোতে আমরা ফিল্টার সেট করব। ফিল্টার সেট করতে হলে দেখেন আমাদের ফিল্টার করতে গিয়ে পাবো হোম মেনুর একদম লাস্ট দিকে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটা অপশন আছে। এখানে আমি ক্লিক করি, দেখেন এই যে ফিল্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে যে কথা, এবং আমরা ডেটাতে গিয়ে এখানে ফিল্টারে ক্লিক করলে সেম কথা। একবার ক্লিক করলে এটা ইমপ্লিমেন্ট হবে, আরেকবার ক্লিক করলে এটা উঠে যাবে। ঠিক আছে, আমি ফিল্টারটা এখানে সেট করে দিচ্ছি, সেট করে দিলাম। দেখেন আমি ফিল্টার যখন সেট করছি, আমার এই রোর মধ্যে দেখেন স্পেশাল একটা কী চলে আসছে, সিম্বল চলে আসছে, যে একটা স্পেশাল একটা সিম্বল, প্রত্যেকটা জায়গায় এটা আগে ছিল না। এই সিম্বলটাকে আমরা এখন ইউটিলাইজ করার চেষ্টা করবো, এটাকে ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন আমি ইলন মাস্ক প্রথমে কোথা থেকে সার্চ করেছি, এখান থেকে সার্চ করে ইলন মাস্ক আমি লিখেছি। তো আমি যদি এখন এই যে ফিল্টার থেকে সার্চ করে লেখার সুযোগ পাই, তাহলে আরও বেশি মজার ব্যাপার না? দেখেন আমি এখানে আসলাম, ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পর দেখেন এখানে সবার নাম নিচের দিকে দেখাচ্ছে, মার্কিং করে দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি স্পেসিফিক কারণ নামটা যদি আমি দেখতে চাই, তখন আমি এখান থেকে সিলেক্ট অলে জায়গায় আমি এটাকে যখন আবার ক্লিক করবো, সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, মানে সিলেকশনটা উঠে যাবে। এরপরে আমি যখন এখান থেকে খুঁজে ইলন মাস্কের নামটা যখন আমি সিলেক্ট করে দিব, ইলন মাস্ক, এই যে ইলন মাস্ক আছে, এখন আমি এটাকে সিলেক্ট করেছি, তার মানে এখন একজন সিলেক্ট করে আছে। আমি যখন ওকেতে ক্লিক করছি, দেখেন শুধুমাত্র ইলন মাস্কের নামটা আসতেছে, আর কারো নাম্বার এখানে নাই। এখন আপনি এই লেখাটা লিখতে গেলে চোখের পলক ফেলেন, লাইনচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, ঘুমের ঘুরে আছেন, লাইনচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি এই কাজটা করতে গিয়ে মাঝখানে 2 ঘন্টার একটা ঘুম দিয়ে ফেলেছেন। বারবার এই হামিটা তো বিশ্রী দেখাচ্ছে। সরি, আসলে কি করতাম, এটা তো ন্যাচারাল, এটা তো আমি চাইলেও অফ করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, দেখেন ইলন মাস্কের এখন এই এতগুলো স্টুডেন্টের মধ্যে ইলন মাস্ককে আমি ফিল্টার করে ফেলতে পেরেছি, এবং আমি তাকে বের করে ফেলি। এখন দেখেন যে মাঝখানে এই নাম্বারটা লিখতে গেলে আপনাদের কারো কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? এখানে অন্য কারো নাম্বারই নেই, আপনি ভুল করবেন কীভাবে? ঠিক আছে, তাহলে আমরা ইলন মাস্কের নাম এভাবে বের করেছি। তো এখন কথা হচ্ছে যে আমি যে এতগুলো 21 জনের স্টুডেন্টদের আমি রেজাল্ট শিটটা বানিয়েছিলাম, তাদের নামগুলো কি ডিলিট হয়ে গেছে এখান থেকে? ডিলিট হয় নাই,
সেটা আমি এখান থেকে দেখেন এই ফিল্টার চিহ্ন এবং এই ফিল্টার চিহ্নের মধ্যে তফাৎ হয়ে গেছে একটু। আমি এখানে ক্লিক করার পরে আমি যখন সিলেক্ট অলে ক্লিক করবো অথবা আমি এখানে ক্লিয়ার ফর্মে ক্লিক করবো তখন আমার সবগুলো আবার চলে আসবে। তো প্রথমত আমি যেটা করেছি এখান থেকে খুঁজে খুঁজে ইলন মাস্কের নামটা আমি বের করেছি, সিলেক্ট অবস্থা ছিল ইলন মাস্কের নামটা বের করেছি, কিন্তু এখানে বেশ কয়েকজন মাত্র 21 জনের নাম আছে বলে 21 জনের নাম আছে বলে আমি খুঁজে বের করেছি। যদি এখানে হাজার হাজার হয় তখন কি আমার পক্ষে নাম বের করা সম্ভব? সম্ভব না। সেখানে দেখেন এখানে একটা সার্চের একটা অপশন আছে, এই সার্চের কলামে গিয়ে আমি এখানে লিখে দিব ইলন মাস্কের নাম। দেখেন আমি এখানে লিখে দেবো ELOON লিখেছি, বাকিটা চলে আসছে। আর বাকিগুলো সিলেক্ট করা আছে না আনসিলেক্ট করা আছে আমার দরকার নেই। আমি এতটুকুতে যদি আমি পুরো নামটা না লিখেই যতটুকু দেখাচ্ছে ততটুকুর মধ্যে আমি ওকে ক্লিক করি, বাকি সবগুলো চলে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে আমরা এখান থেকে এভাবে বুঝতে পারবো। এবার দেখেন আমি এই ফিল্টার দিয়ে আর কী করতে পারি। ফিল্টার দিয়ে মনে করেন এই যে এখানে একটা সাবজেক্ট আছে, এটার নাম হচ্ছে ইকোনমিক্স। আমি চাচ্ছি যে এখানে আমি একটা নাম্বার র্যান্ডমলি বসা দিচ্ছি 19। আচ্ছা, আমি চাচ্ছি যে এই ইকোনমিক্স সাবজেক্টের 90 কতজন স্টুডেন্ট পেয়েছে সেটা আমি বের করছি। তখন আমি চাইলে ফিল্টারের মাধ্যমে এটাও করতে পারবো। দেখেন ফিল্টারে ক্লিক করছি, এখানে আমি 90 খুঁজতে যাবো না, আমি এখানে শুধুমাত্র 90 লিখে দিব। দেখেন আমি এখন 90 লিখে দিচ্ছি। এই ইকোনমিক্স সাবজেক্টের মধ্যে কতজন ভদ্রলোক কতজন স্টুডেন্ট 90 পেয়েছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারছি। ফিল্টারের কাজ দেখতে পাচ্ছেন। এবার দেখেন ফিল্টারের আরও কী কী কাজ আছে, দুইটা কাজ আমরা দেখেছি। দেখেন এইখানে যে নামগুলো আছে এই নামগুলো কীভাবে সিরিয়ালটা করা আছে, সিরিয়ালটা করা হচ্ছে কি সিরিয়াল নাম্বার অনুযায়ী, এক নাম্বার ও, 2 নাম্বার ও, 3 নাম্বার ও এভাবে আছে। কিন্তু এই সিরিয়ালটা কী অনুযায়ী আছে, কী অনুযায়ী বলতে আমি কীভাবে বোঝাচ্ছি। মনে করেন আমাদের যে মোবাইল কন্ট্যাক্টসে যখন আমরা মোবাইল নাম্বার সেভ করি নাম্বারগুলো কীভাবে সিরিয়াল দেখায়, এখানে কি 1 2 3 এভাবে সিরিয়াল দেখায় নাকি ABCD দেখায়? এখানে সিরিয়ালটা দেখা হচ্ছে ABCD দিয়ে, এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল থাকে। প্রথমে এ সিরিয়াল থাকে। আমার কাছে যদি মনে করেন 1500 নাম্বার যদি সেভ করা থাকে, 1500 নাম্বার যদি আমার কাছে যদি সেভ করা থাকে, এই 1500 নাম্বারের মধ্যে প্রথম যদি মনে করেন আমাকে এ দিয়ে শুরু হয়েছে এরকম যদি নাম্বার যদি আমার কাছে 500 থাকে, এই 500 নাম্বার আগে দেখাবে। তারপর বি সিরিয়াল যদি 300 নাম্বার থাকে 300 নাম্বার আবার দেখাবে। সি সিরিয়ালের মধ্যে যদি শুধুমাত্র 2টা নাম্বার থাকে সেটা বি সিরিয়ালের পরে দেখাবে, তাই না? তো এখানেও সেম দেখেন, আমরা যে এখানে নাম্বারটা লিখেছি আমি চাইলে এখানে এই সেই কাজটা করে দিতে পারবো। প্রথমে এ সিরিয়াল দেখাবে, তারপর বি সিরিয়াল দেখাবে, তারপর সি সিরিয়াল দেখাবে, তারপর ডি সিরিয়াল দেখাবে। এই কাজটা যদি আমি করতে যাই, ফিল্টারে যখন আমি ক্লিক করবো এখানে একটা অপশন আসবে, সেটার নাম হচ্ছে কি সর্টিং করা। এই সর্টিংটা যদি আমি যদি আমি A to Z করে দিই তাহলে এটা অ্যাসেন্ডিং হয়ে যাবে, এ থেকে শুরু হবে। আর যদি অ্যাসেন্ডিংটা যদি আমি A to Z না করে যদি আমি Z to A করে দিই বা এলো করে থাকি সেটাকে ডিসেন্ডিং বলা হয় থাকে। তো আমাদের দেশে এই কাজগুলো ভালোভাবে হয় কিনা জানি না, কিন্তু উন্নত দেশগুলোতে এই কাজটা হয়। যখন কোনো একটা লিস্ট বানায় তখন তারা কোনো মানুষের লিস্ট বানায় তখন তারা এটাকে অ্যাসেন্ডিং দেখার চেষ্টা করে। তো অ্যাসেন্ডিং যদি আমি করতে কীভাবে করবো দেখেন, আমি ফিল্টার ক্লিক করছি, ফিল্টার থেকে দেখেন এখানে একটা অপশন আছে সর্ট A to Z। A to Z যখন দিয়েছি দেখেন এ দেখে শুরু হওয়ার কথা, কিন্তু আপনারা বলতে পারেন স্যার এতক্ষণ এগুলো কথা বলার পরে সর্ট করে A to Z কিন্তু চলে আসছে B to Z কেন? এই বি দিয়ে আসার কারণ কি? বি দিয়ে আসার কারণ হচ্ছে কি এখানে 21 জন স্টুডেন্টের মধ্যে কারো নামই এ দিয়ে শুরু হয় না। আপনি যদি একটু চেক করেন দেখতে পাবেন যে কারো নাম এ দিয়ে শুরু হয় না, কারণ আমার শুরুতে এ নাই, সেজন্য এই বিটা আসছে। এ সিরিয়াল যখন নাই তারপর বি আসবে না, বির পরে তখন সি আসবে, সির পরে ডি আসবে, এবার আসবে না, আসার কথা না। তো সেজন্য আগে বিটা আসছে। এখন সেটা যদি আমি একটু প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই, তো আমি দেখে প্রমাণ দেখাচ্ছি। মনে করেন আমি এই নামের আগে আমি একটা এ লাগিয়ে দিয়েছি, এ অ্যাড করে দিয়েছি। এরপর আবার যদি আপনি এখান থেকে A to Z করেন তখন দেখবেন যে যেটা এ লাগিয়ে দিয়েছি সেটা আগে চলে আসছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এবার দেখেন এই কি আমরা একটা কথা বারবার শুনে থাকি, এখন একটা নতুন টেকনোলজির একটা কথা আমরা বারবার শুনে থাকি, সেটার নাম হচ্ছে কি AI। আমাদের মোবাইলের ক্যামেরা তো AI দেওয়া আছে। এই AIটার কাজ কি? AI মানে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি যখন আপনি কোনো ছবি তুলতে যাচ্ছেন, আপনি যখন মানুষের ছবি তুলতেছেন, মানুষের ছবির মধ্যে আপনাকে মানুষের চেহারাটা দেখে তার এজ ক্যালকুলেট করে দিচ্ছে। এবার যদি আপনি যখন কোনো পাহাড় পর্বতের ছবি তুলতেছেন তখন আপনি যখন পাহাড়ের ছবি তুলতেছেন তখন আপনাকে সাজেস্ট করতেছে কি মাউন্টেন অর হিল। যখন আপনি কোনো গাছগাছালির ছবি তুলতেছেন তখন আপনাকে অন্য কিছু সাজেস্ট করতেছে। যখন আপনি একটা বড় একটা এরিয়া অনেক বড় করে ক্যামেরায় ধরতেছেন তখন আপনাকে সাজেস্ট করতেছে পোর্ট্রেট মোডে করার জন্য, ল্যান্ডস্কেপ করার জন্য। এই যে সাজেশনগুলো দিচ্ছে এটা কি দিচ্ছে? এটা হচ্ছে কি AI দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিচ্ছে।
আপনার চেহারার দিকে যখন ছবিটা তুলছে তখন আপনার এইজ বলে দিচ্ছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক্সেলও এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। কীরকম দেখেন, আমি যখন এখানে শর্টে ক্লিক করেছি আমাকে কী বলেছে, এ টু জেড, জেড টু এ আমাকে বলেছে। কিন্তু যখন আপনি এই আর্টসিওলজি সাবজেক্টে যখন আপনি এই শর্টে ক্লিক করবেন তখন আপনাকে আর এ টু জেড, জেড টু এ বলবে না, কারণ এক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আইডেন্টিফাই করে ফেলেছে যে এই কলামের পরে এখানে এ বি সি অ্যালফাবেটিক্যাল কী আছে, লেটার আছে। কিন্তু এখানে কি কোনো অ্যালফাবেটিক্যাল লেটার আছে? এখানে কি এ টু জেড বলার সুযোগ আছে? এ টু জেড, বি টু জেড বলা, জেড টু এ বলার সুযোগ আছে? নাই, কারণ এখানে নাম্বার আছে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে সে আমাকে আর এ টু জেড বলতেছে না, সে আমাকে বলছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। এটাই হচ্ছে এক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি যদি এখানে এগুলো যদি সবগুলো যদি নাম্বার না থাকে, যদি এবিসি থাকতো, তখন এটা কী হয়ে যেত, এ টু জেড শর্ট করতো, স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট করতো না। আশা করি বুঝতে পেরেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কী। দেখেন আমি যখন এখানে ক্লিক করছি তখন আমি যদি এখানে ক্লিক করি স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন সবচেয়ে নাম্বার কম যে পেয়েছে তার নামটা আগে আসে, তারপরটা একটু পরে, তারপর একটু পরে, এভাবে আসতেছি। আপনি যদি আমি লার্জেস্ট স্মলেস্ট করি, সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছি তারটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই শর্টটা আপনি একটা ব্যবহার করতে পারেন, হয় নামের ক্ষেত্রে, না হয় এখানের ক্ষেত্রে। কারণ কি, মনে করেন আমি যখন কি দিয়েছি, সর্বোচ্চ নাম্বার কে পেয়েছি সেটা যখন আমি এখানে শর্ট করছি, তাহলে জন ডু সে 1 নাম্বার ছিল, সেই সবচেয়ে বেশি নাম্বার পেয়ে যেটা আসছে। কিন্তু এইখানে যদি আমি শর্ট এ টু জেড করে দিই, তার নাম যদি এ সিরিয়াল বা বি সিরিয়ালের মধ্যে কাছাকাছি না থাকে, তাহলে কি আর সে শুরুতে আসবে না, সে জে সিরিয়ালের মধ্যে চলে যাবে। সেজন্য আপনি এখানে শর্ট যদি ব্যবহার করছেন, যে কোনো একটা ব্যবহার করতে হয় বড় থেকে ছোট, না হয় এ থেকে জেড। বুঝতে পারছেন? এইভাবে যে কোনো একটা ব্যবহার করতে, দুটো একসাথে ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, তো এই ফিল্ডটাতে দিয়ে আমরা আরও মোটামুটি অনেক কাজ করতে, যেমন মনে করেন টোটালের করে আমরা আসছি, টোটালের করে এসে যদি আমরা স্মলেস্ট টু লার্জেস্ট দিই, টোটাল নাম্বারের মধ্যে সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে তার নামটা আগে চলে আসবে। আবার যদি আমরা দেখাচ্ছি এটাকে সবচেয়ে লার্জেস্ট স্মলেস্ট দিই, তাহলে আমরা আগে এটা চলে আসতেছি। এটার মানে কি, মনে করেন আমরা যখন এসএসসি পাস করেছিলাম, স্কুল কলেজে পড়তেছি, এগুলো প্রায় কখনকার কথা, 2006 সাল, 5 সাল, 8 সাল, 9 সাল, এরকম আপনারা অনেকেই আছেন যে 2004-5 সালে পাস করেছে, এরকম অনেকেই আছেন। ঠিক আছে, তো তখন আমাদের যে রেজাল্ট শিটটা বের করতো, আমাদের রেজাল্ট আমরা ডিসেম্বরে পরীক্ষা দিয়েছি বা আমরা নভেম্বরে পরীক্ষা দিয়েছি, আমাদের রেজাল্ট পাবলিশ হইতে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যেত। কারণ কি, কারণ তখন রেজাল্ট শিটগুলো ম্যানুয়ালি করতো, কাগজে কলমে, খাতায় কলমে কাজগুলো করতো। তখন রেজাল্ট শিট বের করা খুব টাফ ছিল। প্রত্যেকটা রোল নম্বর, সবগুলো স্যারের খাতাগুলো, যে আনসার শিটগুলোকে দেখা লাগতো, আনসার মানে নাম্বারপত্রগুলো অফিসে জমা দেওয়া লাগতো, নাম্বারগুলো দেখে দেখে কাগজে কলমে তুলতে হতো। এরপরে যেগুলো যোগ করতে হতো, বিয়োগ করতে হতো, অ্যাভারেজ বের করতে হতো, রেজাল্ট বের করতে হতো, এ প্লাস কে পেয়েছে, বি প্লাস কে পেয়েছে, টোটাল মার্কিং কত পেয়েছে, এগুলো বের করতে হতো কাগজে কলমে। তখন এটা অনেক বেশি কঠিন ছিল, এবং সবচেয়ে বেশি কে নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে খুঁজে যদি 500 স্টুডেন্ট থাকে, ওখান থেকে খুঁজে বের করে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাকে আমাকে 1 নম্বর বের করতে হতো, যে সবচেয়ে এরপরে যে পেয়েছে তাকে আমাকে 2 নম্বর করতে হতো। খুব কঠিন একটা প্রসেস ছিল। এখন দেখেন কি সিম্পল একটা মেথড, যে আমি এখানে আসলাম, টোটালে করে আসলাম, আমি এসে করে দিলাম যে লার্জেস্ট টু স্মলেস্ট, সবচেয়ে বেশি নাম্বার কে পেয়েছে সেটাকে যখন করে দিয়েছি, দেখেন ডোনাল্ড ট্রাম্প নামে ভদ্রলোক, তার রোল নাম্বার ছিল আগে 21, সেটা সিরিয়াল নাম্বারকে যদি আমি এখন রোল নাম্বার চিন্তা করি একটু সময়ের জন্য, তার রোল নাম্বার ছিল 21, এখন দেখেন সেই সবচেয়ে বেশি নাম্বার পেয়ে সে 1 নাম্বার হয়ে গেছে। তো 21 নাম্বারটাকে যদি আমি এখন 1 নাম্বার, রোল নাম্বার যদি আমি এক করে দিই, তার মানে দেখেন আমি খুব ইজিলি রোল নাম্বারগুলো আমি, কারণ সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছি তারা আগে আসছে, তারপরে এরপরটা, তারপরে তার চেয়ে একটু কম যে পেয়েছি, তারপরে এইভাবে করতে করতে সবচেয়ে কম যে নাম্বার পেয়েছি সবার শেষে। বুঝতে পেরেছেন? 11 নাম্বারটা ডিমোশন হয়ে 21 নাম্বারে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা এতটুকুতেই দেখেছি। এবার আমরা দেখার চেষ্টা করব যে ক্যালকুলেশনের মধ্যে আমি একটা জিনিস হয়তো আপনাদেরকে দেখে নিই, সেটা হচ্ছে কি পার্সেন্টেজের ব্যাপারটা। পার্সেন্টেজ আপনারা কীভাবে ক্যালকুলেট করবেন? তো পার্সেন্টেজটা যদি ক্যালকুলেট করতে, আমি যদি আপনাদেরকে বলি এই যে 1.5 লাখ আছে, এখানে 1.5 লাখ টাকা আপনি 10% ক্যালকুলেট করে দেন। তো আমি এখানে 10 লিখে রেখেছি, 10% আপনি ক্যালকুলেট করেন। 10% আমাকে ক্যালকুলেট করতে, আমরা ক্যালকুলেটটা কীভাবে করি? আমরা মূলত ক্যালকুলেটর দিয়ে পার্সেন্টেজ ক্যালকুলেট করি কীভাবে? যতটাকে আমরা মানে যেই অ্যামাউন্টটাকে আমরা পার্সেন্টেজ করতে চাই, সেই অ্যামাউন্টটাকে আমরা যত পার্সেন্টেজ করছে তত পার্সেন্ট দিয়ে আমরা গুণ করি। তো আমি এই সেলটাকে সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি। এই সেলটাকে এত দিয়ে 10% বের করতে চাচ্ছি বলে আমি 10 দিয়ে গুণ করেছি। এরপর আমরা 100 দিয়ে ভাগ করে দিই, এরপর আমরা এখানে 100 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমাদের কী চলে আসতেছে? পার্সেন্টেজে চলে আসছে 10%। 1.5 লাখ টাকার 10% 15,000 টাকা। ঠিক আছে, তো কিন্তু এটা যদি আমরা একেবারেই এই যে এত দিয়ে গুণ, এত দিয়ে ভাগ না করে আমরা একেবারে করে ফেলতে চাই, তখন আমরা কীভাবে করবো? তখন আমাদেরকে এইখানে
10-এর জায়গায় শুধুমাত্র 10 না লিখে আমাকে এখানে পার্সেন্টেজ সহ যদি আমি লিখে দিই, তো তখন দেখেন আমার রেজাল্টটা কী দাঁড়াচ্ছে, শুধুমাত্র 150। তো 150 কেন? কারণ এখানে ভুল আছে, কারণ আমি 10% দিয়ে গুণও করে ফেলেছি, আবার 100 দিয়ে ভাগও করেছি, তাহলে এই কাজটা করা যাবে না। তাহলে আমি এখান থেকে যদি এই যে ভাগ শূন্য সংখ্যা যদি আমি তুলে ফেলি, এটা যদি তুলে ফেলি, বাঘের চিহ্ন যদি আমি তুলে ফেলি, তাহলে আমার একুরেট রেজাল্ট আসবে। তখন কারণ কি? কারণ পার্সেন্টেজটা আমি এখানে দিয়ে দেওয়ার কারণে আমাকে আর 100 দিয়ে ভাগ করতে হয় নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি পার্সেন্টেজটা যেটা দিয়ে গুণ করছি সেটা যদি পার্সেন্টেজ থাকে, তাহলে আমাকে আর নতুন করে 100 দিয়ে ভাগ করার দরকার হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমি আবার দেখাই, মনে করুন আমার কাছে 5 লাখ কী আছে, আমার মনে করেন আমার বেতন হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? তো আমি 5 লাখ টাকা বেতনের মধ্যে আমি ঈদের বোনাস পেয়েছি 50%, আমি এখানে 50% লিখে দিয়েছি, 50% আমি এখন লিখে দিয়েছি। তো 50% ঈদের বোনাস যদি আমি 50% পাই, আমি এখানে লিখে দিলাম ইজ ইকুয়াল টু দিলাম, তারপর আমি এটাকে দিলাম, তারপর আমি গুণ চিহ্ন দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো 5 লাখ টাকার 50% 2.5 লাখ টাকা, সেটা আমরা সবাই জানি, আমি এন্টার ক্লিক করার সাথে সাথে সবগুলো 2.5 লাখ টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে পার্সেন্টেজের ব্যাপারটা এইভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পার্সেন্টেজের ব্যাপার বললাম, এখন আমরা যেটা দেখার চেষ্টা করব, দেখেন এখানে যে আমি শর্ট করেছি, বিভিন্ন শর্ট করেছি, বিভিন্ন শর্ট করার পর আমি যে কালারটা করেছিলাম সেটা এলোমেলো হয়ে গেছে না? এলোমেলো হয়ে কী হয়েছে, আমার প্রথমে সাদা ছিল, তারপর আমার আকাশি কালার ছিল। মনে করেন প্রথমে আমার হোয়াইট ছিল, এরপর ব্লু ছিল, হোয়াইট ছিল ব্লু ছিল, এভাবে না? দেখেন এখন দুইটা হোয়াইট একটা ব্লু, আবার দেখেন একটা হোয়াইট একটা ব্লু, আবার এখানে দেখে দুইটা হোয়াইট হয়ে গেছে, এখানে একটা ব্লু হয়ে গেছে, এখানে আবার একটা হোয়াইট হয়ে গেছে, দুইটা ব্লু হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে না? আমার ছিল একটা হোয়াইট একটা ব্লু, একটা হোয়াইট একটা ব্লু, এভাবে। তা আমি যদি এবার আগের জায়গায় ফিরে যেতে চাই, আগের কালার যদি ফিরে যেতে চাই, আমাকে কী করতে হবে আপনারা কেউ বলতে পারবেন? তাহলে বুঝবো যে আপনারা শর্টের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতেন। কেউ কি বলতে পারবেন আমাকে কী করতে হবে? একটু ভালোভাবে দেখেন তো শীতটা দেখে বলেন তো যে আমাকে আগের কালারে ফিরে যেতে হলে আমাকে কী করতে হবে? একটা সাদা একটা হোয়াইট, একটা সাদা একটা আকাশি কালার, এই কাজটা করার জন্য আমাকে কী করতে হবে? টোটাল নাম্বারিংটা ক্লিয়ার করে দিলে মেবি ভাই আগের মতো হয়ে যাবে। টোটাল নাম্বারটাকে ক্লিয়ার করে দিলেন, এখানে এসে ক্লিয়ার, জি ভাইয়া। এখানে এসে ক্লিয়ার করার তো কোনো সুযোগ নাই ভাইয়া, আমি তো শর্ট এখানে করিনি। ও আমি যদি এখান এখানে থেকে শর্ট করতাম তাহলে ক্লিয়ার করতে পারতাম, কিন্তু আচ্ছা, কীভাবে করবো? সিরিয়াল নাম্বারটা যে এক নাম্বারটা 21টা এক নাম্বার হয়ে গেছে, এটা চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, ওইটা যে জায়গা, কোন জায়গা থেকে চেঞ্জ করা হয়েছিল যে কারণে যে 21 নাম্বারটা ফার্স্টে আসছে? আচ্ছা, এইটাই ছিল মূল পয়েন্ট। এটা হচ্ছে কি, আমি যখন এখানে শর্ট করেছি, শর্ট করে যখন আমি লার্জেস্ট টু স্মলেস্ট করেছি, তখন 21 নাম্বারটা আগে চলে আসছে। ঠিক আছে? তো আমি যদি 21 নাম্বারটা যদি পরে নিয়ে যেতে চাই, বা যে 21 নাম্বারটা যেখানে ছিল সেখানে নিয়ে যেতে চাই, তখন যদি আমি স্মলেস্ট টু লার্জেস্ট করি, তখন দেখেন সেম জিনিসটা থেকে যাচ্ছে। এখন 11 নাম্বারটা আগে চলে আসছে, তাহলে এখনও এলোমেলো না? এলোমেলো না এখনও? জি ভাইয়া। তাহলে এখন আমাকে যদি এটা ঠিক করতে হয়, এটা আপনি হয়তো একটু করে বুঝতে পেরেছেন, কিন্তু বাকিটা ক্লিয়ার করে বলতে পারতেছেন না। সেটা হচ্ছে কি, আমি যখন টোটালের উপর আমি শর্ট করেছি, এই শর্টটা যদি আমি সিরিয়াল নাম্বারের উপর করি, তাহলে হয়ে যায় না? মনে করেন হ্যাঁ জি। টোটালের উপর করেছি আমি, লার্জেস্ট টু স্মলেস্ট দিয়েছি, সবচেয়ে বড় নাম্বারটা আগে আসছে। তো আমি যখন সিরিয়াল নাম্বারের উপর যখন আমি লার্জেস্ট টু স্মলেস্ট দিব, তাহলে সবচেয়ে বড় নাম্বার কোনটা? 21 না? যদি আমি টোটালের উপর যদি আমি করি হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে সবচেয়ে কম নাম্বারটা কি? 1, এরপরটা কি? 2, এরপরটা 3, তাহলে আমার কালার যেটা ছিল সেটা চলে আসবে। দেখেন আমি এখানে এসে আমি করে দিলাম যে স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন আবার প্রথমটা 1, তারপর 2, তারপর 2, দেখছেন আগের মতো সিরিয়াল কত সময় কালারটা চলে আসছে। তাহলে এই টেকনিকগুলো একটু মনে রাখার চেষ্টা করুন, তাহলে দেখা যায় আপনার কাজগুলো ইজি হয়ে যাচ্ছে। এরপরে এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে অনেক কাজ করছি। এই যে আমাদের যে একটা রেজাল্ট শিট দেখছেন, এখানে অনেকগুলো কালার ব্যবহার করছি না? এই কালারগুলো কেন ব্যবহার করছি? কালারটা আমরা একটা এভাবে এভাবে ব্যবহার করছি, কিন্তু এখানে আরও অনেকগুলো কালার দেখাচ্ছে, এগুলো কেন ব্যবহার করছি? এগুলো আমরা কখনোই আপনারা কেউ বুঝতেও পারতেছেন না কেন ব্যবহার করছি। এটা দেখার চেষ্টা করবো কীভাবে ব্যবহার করছি, কেন ব্যবহার করছি। দেখেন এখানে যখন আমরা গ্রেড পয়েন্ট যখন বের করে ফেলবো, আপনারা যারা গ্রেড পয়েন্টের টিউটোরিয়াল দেখে যখন গ্রেড পয়েন্ট বের করে ফেলবেন, তখন ওখান থেকে আপনারা কীভাবে বের করবেন? গ্রেড পয়েন্টটা বের করবেন হচ্ছে কি অ্যাভারেজের উপর। আপনারা দেখবেন যে অ্যাভারেজ যদি 80-এর উপরে হয়, 80 থেকে 80-এর উপরে এ প্লাস হবে। তো এই এ প্লাসটা কিসের উপর? এ প্লাসটা হচ্ছে কি টোটাল সাবজেক্টের উপর। আমি যদি প্রত্যেকটা সাবজেক্টে যদি ইন্ডিভিজুয়াল যদি দেখতে চাই, যে ইন্ডিভিজুয়াল মার্কিং করে দেখতে চাই যে কে এ প্লাস পেয়েছে কোন কোন সাবজেক্টে, 9টা সাবজেক্টের মধ্যে একজন স্টুডেন্ট কয়টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে, কয়টা সাবজেক্টে ফেল করেছে, কয়টা সাবজেক্টে এ মাইনাস পেয়েছে, কয়টা সাবজেক্টে এ পেয়েছে, কয়টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে, বি পেয়েছে, সি পেয়েছে, ডি পেয়েছে, ফেল করেছে, এটা আমরা যদি দেখতে চাই, তখন কীভাবে দেখবো? তখন আমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে কি, আমি ভাত খেলে আমার পেট ভরবে, এটা হচ্ছে কন্ডিশন। মানে আমার পেট ভরার জন্য আমাকে ভাত খেতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। ঠিক তেমনি আমি এখানে কি করব, একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব যে এত হলে ফেল করবে, এত পেলে এ প্লাস পাবে, এত পেলে কি করবে? এ মাইনাস পাবে। এই কন্ডিশনটা আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে।
ঠিক আছে? এই কন্ডিশন যদি আমাকে আমাকে অ্যাপ্লাই করে দেয় তখন আমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন আছে, দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, সেটা আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আপনারা একটু মাইক অন করে বলবেন যে আমাকে কি বলতে পারবেন বাংলাদেশের এডুকেশন সিস্টেমে স্কুল কলেজের বেলায়, ইউনিভার্সিটির বেলায় বলতে গেলে অন্যরকম হয়ে যাবে, স্কুল কলেজের বেলায় কত পেলে ফেল, কেউ বলতে পারবেন কত পেলে ফেল? ভাইয়া 32 পেলে ফেল। 30 পাইলে ফেল স্যার সরকারি তাহলে কি 32 পেলে ফেল, 30 পেলে যদি ফেল হয় 28 পেলে ফেল না, 15 পেলে ফেল না, সঠিক। তাহলে 10 পেলে ফেল না, অবশ্যই। তাহলে 32 পেলে 30 পেলে কেমনে বলেন? তাহলে সঠিক করে বলেন তো কত পেলে ফেল? 30 এর কম পেলে ফেল ভাইয়া। 30 এর কম পেলে 33 এর কম পেলে ফেল। এই যে, এটা এখন আমি সঠিক আনসারটা পেয়েছি, 33 এর কম পেলে ফেল। 30 এর কম পেলে বা 32 এর কম পেলে না, 33 এর কম পেলে। 32 এর কম পেলে যদি ফেল হয় তাহলে কি 32 পেলে ফেল না? অবশ্যই ফেল। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে 33 এর কম। তো 33 এর কম এটা যদি আমরা ইংলিশে বলতে চাই অথবা ম্যাথমেটিক্যাল সেন্স যদি আমরা বলতে চাই, গাণিতিক সেন্স যদি আমরা বলতে চাই, তখন আমাদের কি বলতে হবে? ইজ ইকুয়াল টু 33 ইজিক্যাল টু 33 যদি হয় তাহলে 33 এর সমান হয়ে যাবে। ইজিক্যাল টু মানে সমান, 33 লেস দেন। এক্স্যাক্টলি আমাকে বলতে হবে লেস দেন 33। এই এখন আমি লেস দেন 33 সূত্রটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমাকে সবগুলো সাবজেক্ট সিলেক্ট করতে হবে এইভাবে, প্রত্যেকটা স্টুডেন্টের সবগুলো সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি এই সাবজেক্টগুলোর মধ্যে, এই নাম্বার পত্রের মধ্যে কোন কোন সাবজেক্টে 33 এর নিচে পেয়েছে তাদেরকে আমি এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেক্ষেত্রে দেখেন কন্ডিশনাল ফর্মেটিং পর দেখেন এখানে হাইলাইট সেলস রুল, এখানে আমি লেস দেনে ক্লিক করেছি। লেস দেনে ক্লিক করার পর দেখেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে 49.5, এই 49.5টাকে আমি 33 করে দিব। তখন এখানে দেখেন উপরে হেডলাইনটা কি বলতেছে, ফরম্যাট সেলস দ্যাট আর লেস দেন 33। ফরম্যাট সেলস দ্যাট আর লেস দেন 33 হলে এইভাবে এই কালারটা এখানে চলে আসবে। দেখেন আমি এখানে ওকেতে ক্লিক করছি। এই টোটাল সাবজেক্টের মধ্যে একটা কালার চলে আসছে যে যারা যারা 33 এর নিচে পেয়েছে সবগুলোকে লাল মার্কিং করেছে। এই লাল মার্কিংগুলোর মধ্যে আপনি একটাও 33 পর্যন্ত দেখবেন না, 33 এর উপরে বা 33 দেখবেন। দেখেন এই যে 33 আছে, এটা লাল হয় নাই। তো এখন যে সূত্রটা অ্যাপ্লাই করেছি এই সূত্রটা কতটা সলিড বা কতটা ভ্যালিড সেটা যদি আমি প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই, আমি দেখেন এই 99 পেয়েছি যে নাম্বারটা, এটাকে যদি আপনি করে দেন, এটাকে যদি আপনি 30 করে দেন, দেখবেন যে সে অটোমেটিক লাল হয়ে যাবে। কারণ কি? কারণ এখন সে সূত্রের আন্ডারে পড়ে যাচ্ছে যে আমি এখানে পুরা সেলটা পুরা নাম্বার পত্রের মধ্যে আমি এমন একটা সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি যেই 33 এর নিচে পাবে তারটা লাল হয়ে যাবে। 100 পেয়েছে, সে আবার তার পুনর্নিরীক্ষণ করার পর দেখা যাচ্ছে সে 33 পেয়েছে বা 33 এর নিচে পেয়েছে, সেইখানে সেই সূত্রের আন্ডারে পড়ে যাবে। তার মানে আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি। এই সূত্র যদি আমি শুরুতে অ্যাপ্লাই করে দিতাম তাহলে আমাকে শুরুতে আর লাস্টে এসে আর ক্যালকুলেশন করতে না, অটোমেটিক আমি বুঝে ফেলতে পারতাম কোনটা কী হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা অবশ্যই সবাই বুঝেছি। না বুঝলে ক্লাস শেষে প্রশ্ন করবেন। এখন যদি আমি চাই যে এ প্লাস কারা কারা পেয়েছে সেটা যদি আমি বের করতে চাই, যারা ফেল করেছে তাদেরকে আমি লাল মার্কিং করে ফেল টু পার্টি করে ফেলেছি। আমি যে এখন বলতে চাই যে আমি এখন এ প্লাস বের করব, কোন কোন সাবজেক্টে কোন কোন স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, তার 9টা সাবজেক্টের মধ্যে সে কয়টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে হবে, আপনাদেরকে আমি জিজ্ঞেস করব যে কত পেলে এ প্লাস, কেউ বলতে পারবেন? বাংলাদেশ 80 পেলে এ প্লাস, 82 পেলে এ প্লাস না স্যার, 80 এর উপরে ভাইয়া, 80 এর উপরে পেলে প্লাস। 80 ইজ ইকুয়াল টু 80 গ্রেটার দেন। পেলে এ প্লাস। তাহলে সঠিক করে বলেন তো কি হবে? ভাই 80 এর উপরে 100 পর্যন্ত আর কি। 80 ইজ ইকুয়াল টু আর 80 গ্রেটার পেলে দেন। কি এ প্লাস না? তাহলে সেটা স্যার 80 ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন। 80 ইজ ইকুয়াল টু গ্রেটার দেন বলা যায়, কিন্তু আমরা এইভাবে বলবো না, আমরা ওই আগেরটার মতো বলবো। আমরা আগেরটা যেমন বলেছি 33 এর কম লেস দেন বলেছি, এখানে যদি আমি বলি তখন আমাকে ইজ ইকুয়াল টু বলা দরকার নেই, গ্রেটার দেন বলার দরকার আছে। সেটা তখন যদি আমি গ্রেটার দেন হিসেবে যদি আমি বলি তখন আমাদের কি বলতে হবে? তখন আমাদেরকে বলতে হবে যে 79 বেশি পেলে এ প্লাস। 80 গ্রেটার দেন। 80 গ্রেটার দেন বলা যাবে না। 80 গ্রেটার দেন যদি বলি 80 থেকে বেশি, শুধুমাত্র 80, তখন 80তে হলো না, 80 পেলে তো আমার এ প্লাস। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে 79 বেশি, 79 বেশি যতই পাবে এ প্লাস হয়ে যাবে। তো 79 বেশিটা হচ্ছে 80। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিব যে 79 গ্রেটার দেন। 79 গ্রেটার দেন যদি আমাকে লিখতে হবে, আমাকে আবার সবগুলো সেলকে সিলেক্ট করতে হবে, নাম্বার পুরো নাম্বার পত্রের কলামটা সিলেক্ট করতে হবে, এরপর কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল, দেখেন এখানে গ্রেটার দেন নামে একটা অপশন আছে। এই গ্রেটার দেন আমি ক্লিক করে দিয়েছি, এখানে 49 দেওয়া আছে, এখানে আমি ক্লিক করে দেবো 79। এবার দেখেন 79 দেওয়ার কারণে যারা যারা 79 পেয়েছে তারাও এখানে লাল হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে ফেল টু পার্টিও যদি লাল হয়, এ প্লাস পেয়েছে তারাও যদি লাল হয়, তাহলে আমি বুঝবো কীভাবে, আইডেন্টিফাই করবো কীভাবে কোনটা এ প্লাস কোনটা ফেল? তো সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন কালার চেঞ্জ করে দেবো। এই কালার জায়গায় এসে দেখেন এখানে একটা ইয়েলো কালার আছে, রেড কালার আছে, গ্রিন কালার আছে। তো সবসময় ভালো নাম্বার এবং ভালো কিছুর জন্য সবসময় গ্রিন সিগন্যালটা সবচেয়ে বেশি প্রযোজ্য। সেক্ষেত্রে আমি এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছি।
সেক্ষেত্রে এখানে আমি গ্রিন সিগন্যালটা দিয়ে দিচ্ছি। দেখেন গ্রিন সিগন্যালটাতে ক্লিক করার সাথে দেখেন যারা যারা প্লাস পেয়েছে সবগুলোকে কি চলে আসছে, গ্রিন সিগন্যাল চলে আসছে। আশা করি এটুকু বুঝতে কারো প্রবলেম হয়নি। তো গ্রিন সিগন্যাল যে আসছে, এখন এই যে গ্রিন সিগন্যাল যে ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে সেটার প্রমাণ কি? মনে করেন এটা 33, এটাকে যদি আমি 85 করে দিই দেখবেন সেই গ্রিন সিগন্যাল হয়ে যাচ্ছে। মনে করেন এটা পেয়েছে 12 মাত্র, 12টাকে যদি আমি 92 করে দিই দেখবেন যে সে কী হয়ে যাচ্ছে, সবুজ সিগন্যাল হয়েছে। তার মানে আমার সূত্রটা ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। এবার যদি আমি দেখার চেষ্টা করি যে আমি এ প্লাস বের করেছি এবং ফেল পার্টি বের করে গেছি, আমি যদি চাই মাঝামাঝি কাউকে বের করতে চাই, যে মনে করেন আমি এ মাইনাস বের করতে চাই, তখন যে আমরা সরি এ মাইনাস যদি আমরা বের করছি তখন আমরা কীভাবে বের করবো? এ মাইনাস কত পেলে এ মাইনাস সেটা আমি বলতে চাই, এ প্লাস বলতে আমাদের ভুলে যাচ্ছে, এ মাইনাস বলতে আমরা সরি ফেল করা বলছে সেটা বের করতে আমাদের ভুলে যাচ্ছে। তাহলে এ মাইনাস যদি বলি তাহলে আমাদের আরও বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে দুইটা সংখ্যা জড়িত। তো সেক্ষেত্রে যদি আমি বলে দিই এটা সূত্রটা, এটাকে আমি বলে দিই, মনে করেন হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যে 59 থেকে 69 পর্যন্ত হচ্ছে কি এ মাইনাস, আবার 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে কি এ। তো সেক্ষেত্রে আমি যদি 59 থেকে 69 পর্যন্ত আমি কি করতে চাই, এ মাইনাস করতে, তখন আমাকে সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে কেউ বলতে পারবেন? প্রথমে সবাই বলেছিল 80 গ্রেটার দেন 80 থেকে বেশি বা 80 সমান, তারপর ওই ফেলের ক্ষেত্রে এভাবে বলছেন, কিন্তু এইভাবে এখন সবাই চুপ করে আছেন কারণ আমরা বুঝতেছি না। এখন আমরা সেটা দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে কি আমরা বলবো হচ্ছে কি 80, 59 এবং 69-এর মাঝামাঝি যারা পেয়েছে তারা হবে কি মাঝামাঝি না, এর মধ্যে যারা পেয়েছে তাহলে কি হবে, তারা এ মাইনাস হবে। তো সেক্ষেত্রে আমাকে সূত্র অ্যাপ্লাই করবে, সেটার নাম হচ্ছে কি বিটুইন। তো আমি লিখে দিব এত এত বিটুইন এত, দেখেন এটা কি, এই যে হাইলাইট সেলতে দেখেন এখানে বিটুইন নামে অপশন আছে, বিটুইন আমি ক্লিক করছি। প্রথম দিকে আমি এখানে কলাম নাম্বার লিখে যদি কলাম পেয়েছিলাম একটা, এখন দুইটা হয়ে গেছে, কারণ এখানে আমার দুইটা নাম্বার মাঝামাঝি করতেছে, এত থেকে এত বলছি না সেজন্য। আমি এখানে লিখে দেবো 59, তারপর অ্যান্ড এখানে লিখে দেবো 69, তারপর দেখেন এখানে যে কালারটা আছে সেই কালারটাকে আমি এখান থেকে মানে আমি এখানে ইয়েলো কালারটা ব্যবহার করে দেবো। দেখেন ইয়েলো কালার যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে এখানে আমি সূত্রটা দিয়ে দিয়েছি যে 59 থেকে 69 পর্যন্ত, ঠিক আছে। তো এটা যদি আপনি প্রমাণ দেখতে চান, যেমন মনে করেন এটা 59 থেকে 69-এর ভিতরে আছে, এটা 62 হয়েছে, এটাকে মনে করেন আমি করে দিচ্ছি কত 29, দেখবেন এটা লাল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা সবগুলো এভাবে ব্যবহার করতে পারবো, দেখতে পারবো। এবার যদি আমি চাই যে আমি স্পেসিফিক কোনো একটা নাম্বার ব্যবহার করতে চাই, শুধুমাত্র এত নাম্বার কে কে পেয়েছে যদি দেখতে চাই, মনে করি শুধুমাত্র 90 নাম্বার কে কে পেয়েছে, কতটা সাবজেক্টে কতজন পেয়েছে, শুধু 90। তো সেটা দেখেন আমি এখানে ক্লিক করবো, এখানে আসার পর আমি এখানে হাইলাইট সেল যাবো, তো আমি দেখার চেষ্টা করবো ইকুয়াল টু, একেবারে সমান সমান 90 সমান কে কে পেয়েছে সেটা দেখছি আমি এখানে লিখে দিলাম 90। তো এখানে যে কালারগুলো আছে সেগুলো আমি ব্যবহার করেছি, এগুলো কালার ব্যবহার করলে বোঝা যাবে না, এখানে শুধুমাত্র হয়তো লেখার কালার নইলে ফিলের কালার। তাহলে লেখার কালার ফিলের কালার আমি আগেই ব্যবহার করছি, এগুলো ব্যবহার করলে হবে না। আমি এখান থেকে কাস্টম কালার যাবো, কাস্টম ফরম্যাটে গেছি, এখান থেকে দেখেন একটা অপশন আসবে ফিল কালার, ফিল কালার এসে আমি যে এখান থেকে যে কালারগুলো ব্যবহার করি সেখান থেকে একটা কালার ব্যবহার করবো। মনে করেন আমি একেবারে টুকটুকে লাল এই কালারটা ব্যবহার করি, এখানে ক্লিক করেছি, যেই যারা যারা 90 পেয়েছে কোন কোন সাবজেক্ট সেটা সবগুলো লাল হয়ে যাবে। দেখেন ঠিক আছে, 90 পেয়েছে যে সাবজেক্টগুলো সবগুলোতে লাল হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর এখানে আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে কি ট্যাগ দেখেন ট্যাক্স দ্যাট কন্টেন্ট, মানে হচ্ছে কি এই পুরা স্যালারি ইয়ার মধ্যে পুরা কি মধ্যে মানে শীটটার মধ্যে যেখানে আমি এইখানে লিখে দিব এমন ওয়ার্ড যদি কোথাও থাকে সেটা লাল হয়ে যাবে, লাল বা যে কোনো কালার আমি যে কালার আমি করে দেবো। যেমন মনে করেন ট্যাক্স কন্টেন্ট, আমি এখানে লিখলাম শুধুমাত্র ও এক্স লিখেছি, ও এক্স এই লেখাটা কোথায় আছে যেখানে আছে সেটা আমাকে মার্কিং করে দেখেন ইউনিভার্সিটি অফ অক্সের মধ্যে ও এক্স আছে। আচ্ছা বাদ দিলে এটা আমি কেটে দিলাম। তারপর যদি আমি লিখি লন্ডন LON, দেখেন লন্ডন আমি পুরো এখানে শুধু LON লিখেছি, এই LON 3টা লেটার যেখানে আছে যেই সেলের মধ্যে সেটা আমাকে মার্কিং করে দেবে। তা আমি যদি এখন দেখার চেষ্টা করি যে মার্ক জুকারবার্গের মধ্যে আমি এখানে যদি মার্ক লেখার চেষ্টা করি MURC দেখেন আমাকে মার্ক লেখাটা যেখানে আছে সেখানে আমাকে মার্কিং করে দিতে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা, এখানে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট এই টোটাল সবগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ডুপ্লিকেট ভ্যালু। এখন এখানে যে আমরা কাজগুলো করেছি এই রেজাল্ট শিটে যে কাজগুলো করেছি, আমি বলেছি রেজাল্ট শিটটাকে বেস করে আমরা এক্সেলের সবগুলো কাজ শিখবো। সেক্ষেত্রে আর একটা দুটো জিনিস আমি দেখি, মনে করেন যে আমি এখানে রেজাল্ট শিটটা দেখে যদি আমি রেজাল্ট শিটটাকে দেখে কি আমি স্যালারি শিট করতে পারবো না? রেজাল্ট স্যালারি শিটে মনে করেন এখানে আমার 1000 এমপ্লয়ি আছে, 1000 এমপ্লয়ির তার স্যালারিটা আমি টোটাল বের করলাম। এবার সবগুলা মনে করে একজন 50,000 টাকা পায়, একজন 10,000 টাকা পায়, একজন 5,000 টাকা পায়, এই সবগুলোকে আমি টোটাল যোগ করে টোটাল স্যালারি আমার কত প্রতিষ্ঠান থেকে এমপ্লয়ির কত পাবে সেটা বের করতে পারবো না? পারবো।
তারপর যদি আমি দেখার চেষ্টা করি যে এখানে ম্যাক্সিমাম ব্যবহার করছি, মিনিমাম ব্যবহার করছি। ম্যাক্সিমাম এবং মিনিমামটা কী ব্যবহার করছি, আমি যদি চাই যে টোটাল রেজাল্ট শিটের মধ্যে সবচেয়ে বেশি টোটাল স্যালারি শিটের মধ্যে সবচেয়ে বেশি স্যালারি কে পায়, তাহলে সেটা আমরা ম্যাক্সিমাম সূত্রে ব্যবহার করলে সবচেয়ে বেশি চলে আসবে। আবার সবচেয়ে কম স্যালারি কে পায় সেটা যদি দেখেছি তখন আমরা মিনিমাম দেওয়ার চেষ্টা করলে চলে আসবে। ঠিক আছে, আবার দেখেন যে এইখানে যে টোটাল রেজাল্ট শিট স্যালারি শিটটা আমি বানাচ্ছি, কথা রেজাল্ট শিটের উদাহরণ তো দিয়েছি। স্যালারি শিটের মধ্যে যদি হয়, মনে করেন আমার টোটাল কি হয়, এমপ্লয়ি আছে হচ্ছে কি 1,500 এমপ্লয়ি আছে। এই 1,500 এমপ্লয়ির মধ্যে আমি যখন কি দিয়ে ফেলেছি, স্যালারি দিয়ে ফেলেছি, 5 তারিখ আমি স্যালারি দিয়েছি। স্যালারি দেওয়ার পরে সবগুলো স্যালারি কোথায় যায়, ব্যাংকের অ্যাকাউন্টে যায়। ব্যাংকের অ্যাকাউন্টে গেলে পরে প্রত্যেকটা এমপ্লয়ি তাদের কি চেক করে, মেসেজ চেক করে, মোবাইলে মেসেজ আসে তাদের স্যালারি ঢুকছে। স্যালারি ঢোকার পরে 1,500 এমপ্লয়ির মধ্যে 15 জন এমপ্লয়ি স্যালারি ঢুকে নাই। তো স্যালারি যখন ঢুকে নাই তখন তারা কি করে, যাদের স্যালারি ঢুকে নাই তারা আমাদের মনে করেন আমাদের স্যালারি ঢুকতেছে, আমরা হুট করে ডিরেক্টলি কোথায়, আমাদের কোথার সাথে, ফাইন্যান্সের সাথে আমরা যোগাযোগ করতে পারি না। অনেকগুলো প্রতিবন্ধকতার কারণে আমরা ডিরেক্টলি ফাইন্যান্সের কাছে যেতে পারি না। তখন আমরা কি করি, আমাদের মেসেজ চেক করি। মেসেজ চেক করার পর যদি আমরা না পাই তখন আমরা কি করি, আসতে যেতে যে বোথ আছে, এটিএম বোথ আছে, সেখানে আমাদের কার্ড পাঞ্চ করে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের স্যালারি ঢুকেছে কিনা। মেসেজ হয়তো আসে নাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের মেসেজটা স্যালারিটা তখনও দেখা যাচ্ছে ওখানে আমার ক্রেডিট হয় না, আমার অ্যাকাউন্টে টাকা জমা হয় না। তারপর আমরা কি করি যে আমরা কাস্টমার কেয়ারে, ব্যাংকের কাস্টমার কেয়ারে আমরা ফোন করি যে দেখেন যে এই মাসে তো এত তারিখ আমার স্যালারি ঢোকার কথা, সবার স্যালারি ঢুকেছে, আমার সিস্টেমে কি কোনো প্রবলেম আছে, আমার স্যালারি কি ঢুকেছে? তখন ব্যাংক থেকে বলছে যে, কাস্টমার কেয়ারকে বলছে না স্যার আপনার অ্যাকাউন্টে ঢুকে নাই। তখন কি আমরা কি করি, আমরা আমাদের সুপারভাইজারকে ধরি যে স্যার এরকম এরকম ব্যাপার, সবার স্যালারি ঢুকছে, আমার স্যালারি ঢুকে নাই। তখন সুপারভাইজার ফাইন্যান্সের সাথে যোগাযোগ করে, অথবা আমি সুপারভাইজারকে না ধরে ডাইরেক্ট আমি ফাইন্যান্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তখন ফাইন্যান্স কি করে যে তখন আমার স্যালারিটা চেক করার দেখার চেষ্টা করে। তখন সে স্যালারিটা চেক করতে গেলে 1,500 এমপ্লয়ীদের মধ্যে হয়তো তার নামটা চেক করে, সর্ট করে বা ফিল্টার করে তার নামটা বের করার চেষ্টা করে, অথবা সে দেখার চেষ্টা করে যে 1,500 এমপ্লয়ির মধ্যে কতজনের স্যালারি আমি দিয়েছি। তো কতজনের স্যালারি দিয়েছি সেক্ষেত্রে সেটা কীভাবে বের করবে, প্রেজেন্ট যে সূত্র আছে সেটা দিয়ে বের করতে পারবে। মনে করেন যে একটা কলাম আছে, সবার টোটাল স্যালারিটা ওখানে আসছে, তো কোনোটা যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আমি যদি প্রেজেন্ট দিয়ে ক্যালকুলেট করি, 1,500 স্টাফের মধ্যে প্রেজেন্টের মধ্যে বরাবর 1,500 টাকার কথা, কিন্তু সে পাচ্ছে এখানে 15 জনের নাম কম পাচ্ছে। তার মানে প্রেজেন্টের মধ্যে 1,500 হওয়ার কথা, এখানে পাচ্ছে যে 1,485 জন কি পাচ্ছে স্যালারি, মানে নাম আসতেছে। তাহলে 15 জন বাদ পড়েছে না, সেভাবে করা যায়। আবার অ্যাবসেন্টটা দেখার চেষ্টা করলো, 1,500-এর মধ্যে যদি অ্যাবসেন্টের সূত্রটা অ্যাপ্লাই করে দিই, ব্ল্যাঙ্ক যদি কাউন্ট ব্ল্যাঙ্ক যদি করি, তাহলে 15 জনের নামটা চলে আসবে। তার মানে সে 15 জনকে স্যালারি দেয় নাই, এবারে ভুল করে 15 জনের নামের মধ্যে স্যালারির অ্যামাউন্টটা বসে নেই বলে এই কাজটা হয়েছে। একটা মেথড গেল। দ্বিতীয় মেথড হচ্ছে কি, আপনাকে ফিল্টার করে আপনার নামের জায়গায় যখন কী করবে, আপনার নামটা যখন ফিল্টার করে বের করবে তখন দেখা যাচ্ছে আপনার নামের ওখানে মূল স্যালারিতে গিয়ে নেট পেয়েবল যে স্যালারিটা থাকবে সেই জায়গায় গিয়ে স্যালারিটা আসতেছে না। তাহলে বোঝা যাচ্ছে তাহলে আমরা এই কাজটা সব দিকে মানে রেজাল্ট শিট দিয়ে যদি আমরা স্যালারি শিটকে করে ফেলতে পারতেছি, সব কিছু আমরা করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখবো আমরা ইকুয়াল টুর ব্যাপারটা, ইকুয়াল টু না ডুপ্লিকেট ভ্যালুর ব্যাপারটা। ডুপ্লিকেট ভ্যালুটা কি, ডুপ্লিকেটটা কখন আমরা বুঝতে পারি, যখন একটার মানদণ্ড আমরা সেট করতে পারি। মনে করেন যে আমার নাম করিম, আচ্ছা করিম বললাম না, আমার রিয়েল নাম যেটা আমি বলি আমার নাম মিনহাজ। ঠিক আছে, এখন যদি আমি দেখার চেষ্টা করি যে আপনাদের মধ্যে এখানে যারা জয়েন করেছেন এখানে কেউ ডুপ্লিকেট আছে কিনা, ডুপ্লিকেটটা আমি কীভাবে বুঝবো, তখন বুঝবো যখন আমার নামে অন্য কেউ থাকবে। এখানে তাপস ফাহান আছে, ওনার নামে যদি কেউ থাকে তাহলে আমি ডুপ্লিকেট। তো আমাকে আগে ওনার নাম বলতে আগে আমাকে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে, মানদণ্ড সেট করতে হবে যে ওনার মতো আর কেউ আছে কিনা। তো সেক্ষেত্রে মনে করেন এখানে মোহাম্মদ নাইম আছে, আর যদি মোহাম্মদ নাইম থাকতো তাহলে এটা ডুপ্লিকেট হতো। তো এখানে এরকম ডাবল কেউ নাই বলে আমরা ডুপ্লিকেট বের করতে চাই। তো ডাবল কেউ নাই, সেটা ডাবলটা বোঝার জন্য আমাকে কি বুঝতে হবে, আগে সিঙ্গেলটা বুঝতে হবে। সিঙ্গেলটা কি, মনে করেন যে এই যে বললাম যে তাপস পাহানের মতো করে আরেকজন কেউ থাকলে না, উনি আছে বলে আমি আরেকজন যদি থাকে ওনাকে আমি ডুপ্লিকেট ভ্যালুটা চেক করতে পারছি। ঠিক তেমনি এইখানে আমাদের রেজাল্ট শিটের মধ্যে এমন একটা জিনিস বুঝতে হবে যে আমাকে আগে একটা নাম্বার সেট করতে হবে যে এটার মতো কেউ আছে কিনা। তো সেক্ষেত্রে নাম্বার সেট করতে গেলে আমাকে বুঝতে হবে যে এই নাম্বারটা অবশ্যই ইউনিক হতে হবে। মনে করেন এখানে 90, আমি যদি এখানে এসে যদি আমি ডুপ্লিকেট ভ্যালুটা সেট আপ করি, তখন দেখেন আমি স্যারে গেলাম, এখানে আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেট ক্লিক করার পরে লাল হয়ে গেছে, যেগুলো ডুপ্লিকেট আছে সবগুলো লাল হয়ে গেছে। দেখেন এই যে ডুপ্লিকেট লাল,
এই যে ডুপ্লিকেট, কিন্তু এখানে যে সব আগে জিরো আছে সেটা লাল হয়ে আছে কেন? কারণ এখানে আগে একটা সূত্র অ্যাপ্লাই করা ছিল, সেটা হচ্ছে কি ফেল। ফেল করলে কি হবে? জিরো আসবে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে ব্যবহার করছি। তো এই যে 90, আমি যদি এখানে ডুপ্লিকেট ব্যবহার করি, এটা কি কোনো ভ্যালু আছে? কারণ হচ্ছে কি 90 একটা ইকোনমিক সাবজেক্টে 90 অনেকেই পেতে পারে, তাহলে এখানে আমি এটা করতে পারবো না। আমাকে ইউনিক নাম্বার সেট করে ইউনিক নাম্বারটা ডুপ্লিকেট করতে হবে। তো একটা রেজাল্ট শিটের মধ্যে ইউনিক নাম্বার একজনের সাথে একজনের মিলবে না, এরকম নাম্বার যদি আমি দেখতে চাই, কি হতে পারে? যেমন নামের ক্ষেত্রে নাম তো দুটো হতেই পারে। করিম নামে একটা ক্লাসে একটা বেসের মধ্যে করিম আছে, তাহলে কি এখানে আরো 5 জন করিম থাকতে পারে না? 2 জন করিম থাকতে পারে, 3 জন করিম থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। এই রেজাল্ট শিটের ক্ষেত্রে আমি যদি ইউনিক নাম্বারটা ব্যবহার করছি, তাহলে কি ব্যবহার করা যায় কেউ বলতে পারবেন? কোন নাম্বারটা ইউনিক হতে পারে যদি একটা রেজাল্ট শিটে? হয়তো যেটা আমি এখানে মেনশনও করি নাই, মেনশন করা লাগতো, এরকম কেউ কি বলতে পারবেন যে ইউনিক নাম্বার কি হতে পারে? ইউনিক নাম্বার কি হতে পারে বলতে পারতেছে না। ইউনিক নাম্বার হতে পারে রোল নাম্বার। স্টুডেন্টদের রোল নাম্বার ইউনিক হয়, এক কখনো দুজন হয় না। একই সেকশনে একই ডিপার্টমেন্টে এক কখনো দুজন হয় না। এ প্লাস হতে দুজনে পেতে পারে, 1 নাম্বার স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, 2 নাম্বার স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, কিন্তু রোল নাম্বার এক কখনো দুজনের হয় না। আবার স্টুডেন্ট রোল নাম্বারও হতে পারে স্টুডেন্ট আইডি। যেমন মনে করি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আইডি হিসাব করে রোল নাম্বার আছে, এই আইডিটাকে একই আইডিকে দুজনের হয়। বাংলাদেশে যে টাকাগুলো আছে, টাকার একটা কি আছে? সংখ্যা আছে। টাকার একটা নাম্বার আছে, এই নাম্বারটা কি দুটা হয়? মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার কি দুজনের থাকে? থাকে না। তো সেই ক্ষেত্রে এই ডুপ্লিকেট ভ্যালুটা আমরা দেখার চেষ্টা করবো। তো ডুপ্লিকেট ভ্যালু আমি এখানে একটা কলাম নিই, মনে হয় আমি এখানে দিলাম, কলামটা নেওয়ার পর আমি এখানে লিখে দিলাম স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি মনে করি এখানে 1 2 3 লিখেছি, তারপর মনে করেন 3 2 1 লিখেছি, 1 3 2 লিখেছি, তারপর লেখার আমি লিখলাম 5 1 2 5 লিখেছি, 5 2 1 লিখেছি, 1 4 3 লিখেছি, তারপর হচ্ছে 6 3 1 লিখেছি, তারপর আমি 1 2 3 ইচ্ছে করে লিখেছি। এই যে 1 2 3 হয়েছে, এটা আমি বুঝতে পারছি না যে এখানে একই রোল নাম্বার দুজন, মানে হচ্ছে কি জন ডো নামে একজন ব্যক্তি, তার রোল নাম্বার 123 1 2 3, কিন্তু সেম রোল নাম্বার দিয়ে একজন এখানে প্রক্সি হিসাবে ক্লাস নিচ্ছে বা পরীক্ষা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে দেখার চেষ্টা করি, আমি যদি আইডেন্টিফাই করতে চাই এখানে একই রোল নাম্বারের কেউ আছে কিনা, সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, ডুপ্লিকেট কেউ আছে কিনা সেটা দেখার চেষ্টা করলে, এখানে আমি এই পুরো সেলটাকে সিলেক্ট করবো, বা যতটুকু কাজ করছি ততটুকু সিলেক্ট করছি, ততটুকু সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে এসে কর্মচারী ফর্মেটে এখানে এসে আমি তখন ডুপ্লিকেট বলে দিব, দেখেন আমাকে মার্কিং করে দিয়েছে যে কোনটা কোনটা ডুপ্লিকেট। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই কাজটা আমরা আর কোথায় কোথায় করতে পারি? এই কাজটা আমরা করতে পারি মনে করি স্যালারি শিটে। স্যালারি শিটে ইউনিক নাম্বার কি হতে পারে কেউ বলতে পারবেন? ইউনিক নাম্বার অনেক কিছু হতে পারে, স্যালারি শিটে ইউনিক নাম্বার অনেক কিছু হতে পারে, যেটা আপনারা বলতে পারছেন। সেটা হচ্ছে কি, মনে করেন যে একটা স্টাফ আইডি, স্টাফের একটা আইডি থাকে, এটা ইউনিক হতে পারে। তারপর হচ্ছে কি একজন স্টাফের মোবাইল নাম্বার, এখানে যদি মোবাইল নাম্বারটা মেনশন করি তাহলে মোবাইল নাম্বারটা ইউনিক হতে পারে। তারপর হচ্ছে কি মনে করেন স্যালারি, তো আমার মতো স্যালারি মনে করেন আমি 50,000 টাকা 1 লাখ টাকা স্যালারি পাই, আমার মতো করে আরেকজন 1 লাখ টাকা স্যালারি পেতে পারে, তাহলে সেটা ইউনিক না। তো সেক্ষেত্রে আর কি ইউনিক হতে পারে? স্যালারি শিটের মধ্যে একটা স্যালারি শিটে ইউনিক নাম্বার আর কি হতে পারে? একটা ইউনিক নাম্বার হতে পারে, সেটা হচ্ছে কি ব্যাংক নাম্বার। ব্যাংক নাম্বার জীবনেও আপনার সাথে আমার নাম মিলবে না, একই ব্যাংকে সেম ব্রাঞ্চে সেম অ্যাকাউন্ট ফরম্যাট, মনে করেন আমারটা সেভিংস অ্যাকাউন্ট, আপনাদের সেভিংস অ্যাকাউন্ট, আমারটা স্যালারি অ্যাকাউন্ট, আপনাদের স্যালারি অ্যাকাউন্ট, আপনার নাম সেম, আমার নাম সেম, আপনার নামও সেম, আমার নামও সেম, তারপরও গিয়ে ব্যাংক নাম্বারটা একই হবে না। দুজন ব্যক্তি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে একই জায়গায়, একই ব্যাংকে, একই অ্যাকাউন্ট টাইপ, একই নাম, সব কিছু হওয়ার পরও অ্যাকাউন্ট নাম্বারটা সেম হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট নাম্বারটাকে এভাবে ডুপ্লিকেট ভ্যালু করে দিয়ে করতে পারবো। আশা করি বুঝতে পারছি। তো এবার ডুপ্লিকেট ভ্যালুটার কাজ কি? এই যে ডুপ্লিকেট ভ্যালুটা আমরা যে কাজ শিখতেছি ডাটা এন্ট্রিতে, এটার কোনো কাজ আছে? হ্যাঁ, ডাটা এন্ট্রিতে এটার কাজ আছে। কীরকম? মনে করেন বায়ার আপনাকে অনলাইনে কাজ করতে দিয়েছে, আপনাকে বলা হচ্ছে কি কোনো একটা ওয়েবসাইট থেকে গিয়ে আমাকে 500টা ডাটা কালেক্ট করে দেন, 500 ডাটা কালেক্ট করে দেন। 500 ডাটার মধ্যে থাকবে কি নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কডইনের প্রোফাইল, ফোন নাম্বার, এগুলো আমাকে খুঁজে বের করে দাও। যেটার জন্য আপনাদেরকে আমি সময় দিব মাত্র 3 দিন, যেটার জন্য আপনাকে বায়ার সময় দিয়েছে 3 দিন।
3 দিনের মধ্যে আপনাকে কাজ করতে হবে। এই 3 দিনে কাজ করতে করতে আপনি 2 দিন কাজ করে ফেলেছেন। 3 দিনের ডেলিভারির সময় বাকি আছে আর মাত্র মনে করেন 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আপনি 500 ডেটার মধ্যে আপনি কালেক্ট করেছেন 450। এখন কী করবেন আজ আধা ঘন্টার সময় আছে, এই আধা ঘন্টার মধ্যে আপনি আরও 50টা কালেক্ট করতে পারবেন না। তো 50টা যদি আপনি কালেক্ট করতে না পারেন, আপনি অন টাইমে ডেলিভারি দিতে পারবেন না। এই অন টাইমে ডেলিভারি দিতে না পারার কারণে আপনার মাথায় কুবুদ্ধি আসছে যে আমি 450 যেই ডাটা আমি কালেক্ট করেছি এগুলোকে আমি মাঝখানে কয়েকটা কপি করে দিয়ে একটু উলটপালট করে দিব। যেটা 5 নম্বরে নিয়েছি সেটাকে আমি 27 নম্বরে নিয়ে যাব, 27 নম্বরটাকে আমি 432 নম্বরে নিয়ে যাব, 432 নম্বরটাকে আমি 3 নম্বরে নিয়ে আসবো। এইভাবে উলটপালট করে দিয়ে আমি কী করছি 500 করে দিয়েছি, কিন্তু আমি সিরিয়াল বাই রাখি নাই। কারণ সিরিয়াল নাম্বার যদি কি করি, আচ্ছা, তো এইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে ভুল হয়ে যাবে। তো এখন মানে এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমি মনে করলাম যে বায়ার হচ্ছে বোকা মানুষ, সে বুঝতেও পারবে না 450টার লেটকে আমি কী করে দিয়েছি 500। আপনি যদি বায়ারকে বোকা মনে করে থাকেন, আপনার চেয়ে বোকা দ্বিতীয় কেউ ফ্রিল্যান্সার হবে না। কারণ কি, আপনাকে বুঝতে হবে যে বায়ারটা ফাইবারের মতো মার্কেট প্লেস এসে, freelancer.com-এর মতো মার্কেট প্লেসে এসে, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে এসে, লিঙ্কডইনে এসে, ইনস্টাগ্রামে এসে, ফেসবুকে এসে আপনাকে কাজ দিতে পারতেছে, সে বায়ার আর যাই হোক সে বোকা না। সে যথেষ্ট কাজ বুঝে বলে অনলাইন মার্কেট প্লেসে এসে আপনাকে কাজ দিচ্ছে। সে চাইলে পারতো তার দেশে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে কাজটা করে নিতে পারতো। সে এখানে না করে অনলাইনে ডলার খরচ করে, পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করে, অথবা তার ক্রেডিট কার্ড ইউজ করে, ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড ইউজ করে যে আপনাকে কাজ দিতে পারতেছে। সে যে এইটুকু বুঝবে না, সেটা যদি আমরা চিন্তা করে থাকি তাহলে আমি বোকা, সে বোকা না। আপনি যখন ডাটা তাকে দিবেন, সে ডাটাটা দিয়ে ফেলার সাথে সাথে সে কী করবে, আপনার ডাটাটা কোনো ধরনের ডুপ্লিকেট আছে কিনা সে তার ইমেল অ্যাড্রেসের উপর ডুপ্লিকেট ভ্যালুটা চেক করার চেষ্টা করবে। ওয়েবসাইটের উপর ডুপ্লিকেট, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস কখনো, 2টা ওয়েবসাইটের অ্যাড্রেস কখনো সেম হতে পারে না, 5টা ওয়েবসাইটের অ্যাড্রেস কখনো সেম হতে পারে না। ইমেল নাম্বারের উপর যখন দিবে সেম ইমেল নাম্বার কখনো জীবনও হতে পারে না। মোবাইল নাম্বারের উপর যখন সে ডুপ্লিকেট ভ্যালু চেক করবে, এরকম যদি সে 400টা 500টা 50টা যদি সে পায়, আপনার কাজটাতে সে জীবনে কোনোদিন নেবে না। আপনার অবস্থা খুব ব্যান্ড বাজায় দিবে। কীরকম, যে আপনি ফ্রড করেছেন। আপনি চাইলে বলতে পারবেন যে আমার কাছে 450 আমি কালেক্ট করতে পারছি, আমার যে সময় আছে সেই সময় আমি কারো কালেক্ট করতে পারি নাই, আমাকে হয়তো সময় বাড়ায় দেন, নাহলে এগুলো নেন। তখন বায়ার যে ডিসিশনটা নিতে চাই সেটাই নিবে। হয় আপনার কাছে 450-এর মধ্যে 50টা আপনাকে কনসিডার করবে, নাহলে বলবে যে আমি আপনাকে আরও একদিন সময় দিচ্ছি, এটার জন্য আলাদা একটা রিভিশন দিয়ে টাইমটা বাড়াই দিছে। টাইমটা বাড়াই দিলে আর আপনার রেসপন্স রেট, ডেলিভারি টাইমটা কমবে না। তো তখন গিয়ে আপনি এই কাজটা করতে পারেন, কিন্তু ফ্রড করা যাবে না। ফ্রড করলে পরে আপনার অ্যাকাউন্টের 12টা সে বায়ার বাজার দিতে পারবে। আপনাকে যদি কোনো রকম একটা 3 স্টার রেটিংস দেয়, যে বলে যে আপনি ফ্রড করেছেন, আপনার কমিউনিকেশন স্কিল ঠিক না, আপনার সাথে কথা বলে আপনাকে কাজ বোঝানো কষ্ট হয়ে যায়, আপনি অনলাইনে থাকেন না, এভাবে যদি আপনাকে যদি 3 স্টার রেটিংস হয়ে যায়, মনে করেন আপনার এই অ্যাকাউন্টটাতে আপনি $500 কাজ করেছেন, অনেক বছর সাধনা করে আপনি অ্যাকাউন্টটাকে তুলে আনছেন। এখন এই ধরনের একটা কাজের জন্য যে আপনাকে 3 স্টার রেটিংস দেয়, আপনি আর এই প্রোফাইল থেকে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে আমরা ফ্রড করতে পারবো না, আমাদের কী করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। তো আমি এখানে ডুপ্লিকেট ভিডিওটা এভাবে চেক করবো, বিভিন্ন ফাংশন দেখার জন্য আমরা ডুপ্লিকেট ভিডিওটা, বিভিন্ন কি ডুপ্লিকেসি দেখার জন্য, একের অধিক সেম কাজটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের ডুপ্লিকেট ভিডিওটা অ্যাপ্লাই করবো। আশা করি বুঝতে পেরেছেন। রাত জাগলে পরে, একটু বেশি রাত জাগলে পরে সকালবেলা ক্লাসগুলো নিতে খুব কঠিন হয়ে যায়। এতক্ষণ ধরে কথা বলা, মাথা স্থির করে রাখতে পারতেছি না, মাথা হচ্ছে, অনেক প্রবলেম আছে। যাই হোক, চেষ্টা করতেছি একটু আগানোর জন্য। তারপর দেখেন কন্ডিশনাল ফর্মেটিং আমরা দেখার চেষ্টা করছি। এখন আমরা যেটা দেখার চেষ্টা করবো, এই কাজটা দেখেন, তাহলে আমরা এই কাজটা মোবাইল নাম্বারের ক্ষেত্রেও করতে পারি। আমরা একটা মোবাইল নাম্বার লিখেছি, একই মোবাইল নাম্বার যদি আমরা 2বার লিখি তাহলে এই ধরনের কাজটা হবে। তো এখন দেখেন, এই জন্য আপনারা যেটা করবেন, মনে করেন ডুপ্লিকেট ভ্যালুটা আপনারা আগে সেট করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ডুপ্লিকেটটা আপনি ডুপ্লিকেট বসার সাথে সাথে আপনাকে করে দেয়, নোটিফাই করে দেয়। তো এই পুরো একটা লিস্টের উপর মনে করেন আমি ডুপ্লিকেট ভ্যালু আগে থেকে সেট আপ করে দিয়েছি, এখানে আমি ডুপ্লিকেট ভ্যালু লিখে দিয়েছি, দেখেন করে দিয়েছি, ওকেতে ক্লিক করেছি। তারপর আপনি এখানে লিখলেন, যতগুলো ডুপ্লিকেট লিখবেন, 1 2 3 4 5 লিখেছি, 5 2 3 4 5 আমি এভাবে আন্দাজে লিখতেছি, কোনো ডুপ্লিকেট ভ্যালু পাচ্ছি না।
যখন আমি ইচ্ছে করে 1 2 3 4 5 যখন আমি আবার লিখছি দেখেন আমাকে সাথে সাথে ডুপ্লিকেট ভ্যালু দেখা যাচ্ছে। তার মানে সুতরাং আপনারা আগে বসে দিয়ে তাহলে লাভ হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখার চেষ্টা করি আর কি আছে। এই যে এখানে আর তেমন কিছু নেই, এখানে একটা অপশন দিচ্ছে ডাটা বার, সেটা আমার দরকার আছে অনেকটা। সেটা হচ্ছে কি এখানে কালার স্কেল, যে কালার স্কেলগুলো কীভাবে হবে, তারপর হচ্ছে আইকন, এখানে কী কী আইকন ব্যবহার করা যায় এগুলো দেখাচ্ছে, আমি এগুলো ব্যবহার করবো না। আমি কি ডাটা বার্সের কাজটা একটু দেখার চেষ্টা করি। ডাটা বার্সে আমি দেখার চেষ্টা করি টোটালের উপর ব্যবহার করবো এই কারণে যে আমি দেখার চেষ্টা করবো যে এই টোটাল কলামের মধ্যে কার প্রগ্রেসটা কতটুকু হয়েছে সেটা যদি দেখার চেষ্টা করি। এখানে আসবে ডাটা বার্স থেকে দেখেন এই অপশনটা চালু করে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে কোনো একটা অপশন আপনি দিতে পারবেন। মনে করেন আমি এই অপশনটা দিয়েছি, এখন দেখেন আমার ডাটার মধ্যে টোটাল প্রগ্রেস আমার কতটুকু হয়েছে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি এসে যদি লার্জেস্ট টু স্মলেস্ট করি, সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছে তার টাকা আসবে। দেখেন সিরিয়ালটা কীভাবে আসছে, সবচেয়ে বেশি যে আসছে তারটা এভাবে আসছে। আমি যদি স্মল লাস্টে করি দেখেন একটা পিরামিডের মতো আসছে, প্রথমে কম, তারপর একটু বেশি, তারপর একটু বেশি, তারপর একটু, এভাবে করতে করতে সবচেয়ে বেশি যেটা আসছে সে পেয়েছে, সে তারটা এখানে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা আর কি দেখতে পারি, এরপর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কি এখানে তেমন কিছু নেই। এখন আমরা দেখার চেষ্টা করব যে ডাটা ভ্যালিডেশন কি? ডাটা ভ্যালিডেশন মানে হচ্ছে তথ্য যাচাই বাছাই করা। এই যাচাই বাছাইটা কি? যাচাই বাছাইটা হচ্ছে কি মনে করেন আমি এখানে যেই নাম্বারগুলো লিখেছি, আমি এটাকে আবার আগের মতো কালার করে ফেলি। আগের আমি যে এখানে যে আমি নাম্বারগুলো যাচাই বাছাই করেছি, এটাকে ডিলিট করে দিই। যাচাই বাছাই করার পরে করবো এখন যাচাই বাছাইটা, সেটা কি? মনে করেন এইখানে যে নাম্বারগুলো আমি লিখেছি, এখানে যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলোর এখানে মূলত কী বসানো হয়? নাম্বার বসানো হয় না, শুধুমাত্র নাম্বার। কারণ এখানে মার্কিংটা নাম্বার দিয়ে হয়, এখানে ABCD দিয়ে মার্কিং হয় না। ABCD হচ্ছে কি গ্রেড পয়েন্টের কি, তো এখানে হচ্ছে শুধুমাত্র নাম্বার। তো এখানে নাম্বার বসতে গেলে সর্বোচ্চ পর্যন্ত কি না কত নাম্বার বসতে পারবে? 100। কারণ একটা সাবজেক্টে 100 পর্যন্ত নাম্বার সর্বোচ্চ বসানো যায়। 100-এর বেশি আউট অফ 100-এর মধ্যে আপনি 10-এ 10 পেয়েছেন, এরকম হাজার হাজার রেকর্ড আছে, 10-এ কি 11 পায় এরকম সম্ভব আছে? মার্কিং হচ্ছে 10, আপনাকে 11 দিবে কীভাবে? মার্কিং হচ্ছে 100, আপনাকে 101 দিবে কীভাবে? তো সেই ক্ষেত্রে এখানে যে আমরা নাম্বারগুলো তুলতে যাই, তখন মনে করেন আমি এখানে নাম্বার তুলতে গিয়ে আমি অনেক নাম্বার এখানে ভুল তুলে ফেলেছিলাম, সেটা আমি পরে সংশোধন করেছি। মনে করেন আমি এটা 98 লিখতে গিয়েছি, 98 লিখতে গিয়ে আমার কোনো কারণে 98 লিখতে গিয়ে আমার ভুলে 88 পড়ে গেছেন মার্কিংটা, তাহলে এটা বিরাট ভুল না? টোটাল নাম্বার হওয়ার কথাই হচ্ছে কি সবগুলো 9টা সাবজেক্টে 900, কিন্তু একটা সাবজেক্টে দেওয়া আছে 988, যেটা সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার কথা, একেবারে 100 পাইলেও হওয়ার কথা 900, কিন্তু এখানে পেয়ে গেছি 988। এটা ভুল না? এই যে ভুলটা হচ্ছে, তো এই যে ভুল যে না হওয়ার জন্য আমরা অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতে পারি। তারপর দেখেন এখানে এটা মনে করেন 22 করেছে, দেখেন আমি 22 দিকে আমি 2 দিয়েছি, 322 হয়ে গেছে। তারপর দেখেন এখানে আমি লিখেছি 72, এই 72 জায়গায় আমি লিখতে মনে করেন 77 দিয়ে আমি 2 দিয়ে ফেলছি। এখান থেকে 77-এর মধ্যে আমি এখানে 772 দিয়ে ফেলেছি। কোথায় ক্লিক হচ্ছে রে ভাই? 772 ভুল। তারপর দেখেন এখানে এসে আমি 33-এর জায়গায় আমি কী করছি 133 দিয়ে ফেলছি, ভুল করে ফেলে গেছে। 1টা ভুল করে ফেলেছে, আমি বুঝতে পারিনি, আমি চেকও করিনি, ঠিক আছে? ভুল করে পড়তেছে। তো এই যে ভুল করার পরে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে। তারপর দেখেন এখানে সবসময় কী বসবে? সংখ্যা বসবে। তো আমি যদি এখানে ভুল করে ABCD লিখে ফেলি, ABCD লিখেছি, এটা কি হবে? এখানে তো ABCD হবে না, এখানে শুধুমাত্র সংখ্যা হবে। তারপর দেখেন এখানে আমি ভুল করে @ দিয়ে ফেলেছি, এখানে তো @ হওয়ার কোনো সংখ্যা সুযোগ নেই, কারণ এগুলো সবসময় কী হবে? সংখ্যা হবে। তো আমি এখানে মনে করেন হ্যাশ দিয়ে ফেলেছি, হ্যাশ হওয়ার সুযোগ নাই। এখানে আমি BCD দিয়ে ফেলেছি, সুযোগ নাই। তারপর আমি এখানে $সাইন দিচ্ছি, দেখেন $সাইন কি এখানে হবে? হবে না। আচ্ছা, এবার দেখেন এই যে ভুলগুলো আমি করেছি, এটা আমি কীভাবে করেছি? আমি অবচেতন মনে কাজ করতে গিয়ে ভুলভাল, আমার ভুলের কারণে, আমার অসচেতনতার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি, যেটার কারণে আমাকে অনেক বেশি সাফার করতে হবে। যেই ছেলেটা ফেল করেছে তার এখানে যদি ভুল করে যদি নাম্বার একটু বেশি লিখে যায়, 800 900 যেটা লিখেছি এরকম যদি হয়ে যায়, তাহলে সমস্যা না? আচ্ছা, তো এখন দেখেন এই যে ভুলটা করেছি, এই ভুলটা আমি এখন যাতে না হয়, আমার অবচেতন মনে ঘুমের ঘুরে যাতে ভুলটা না হয়, আমি লিখতে গিয়ে যাতে আমি জিমাচ্ছি, যেমন আমি অনেক এলোমেলো কথাবার্তা বলে ফেলতেছি, আমার মাথা স্থির করতে পারছি না, আমার ঘুম আসতেছে, এই যে আমি এলোমেলো কথাবার্তা বলে ফেলছি, আমি দেখেন কাজ করে আমার কাজটাও এলোমেলো হয়ে যাবে, কাজটা অলরেডি এলোমেলো হচ্ছে। এই যে এলোমেলো কাজটা যাতে না হয়, ঘুমের ঘুরে করি বা সজাগ মোড়ে করি,
বা আমি চেতন মনে করি বা অবচেতন মনে করি, যাতে অবচেতন মনে করলেও যাতে ভুল না হয় সেই ভুলটা এড়ানোর জন্য যে কাজটা করবো সেটার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন। সেটা কীভাবে, আমি এই সবগুলো সাবজেক্টকে এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমি এখানে ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পর দেখেন ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, এখানে যাবো, এখানে যাওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে অ্যালাউ এনি ভ্যালু দেওয়া আছে, সবগুলো ভ্যালু এখানে অ্যালাউ করবে। তার মানে কি আপনি প্রত্যেকটা সেলে চাইলে আপনি এবিসিডি লিখতে পারেন, সংখ্যা দিতে পারেন, নিয়মেরিক অক্ষর অক্ষর দিতে পারেন, সিম্বল দিতে পারেন, আপনি চাইলে এখানে বাংলাও লিখে দিতে পারেন। তো কথা হচ্ছে যে এখানে অ্যানিভ্যালু তো হবে না, এখানে তো শুধুমাত্র সংখ্যা হবে, অ্যানিভ্যালু তো আমি দিতে পারবো না। এই অ্যানিভ্যালু দেওয়ার কারণে আমার ভুলটা হয়েছে, চাইলে আমি যদি অ্যানিভ্যালু যদি না দিতাম তাহলে আমার ভুলটা হয়ে যেত। তাহলে আমি এখানে কী করে দিব, তখন আমি এখানে এসে করে দিব হোল নাম্বার, নাম্বার করে দিয়েছি। এখন আমি এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেওয়া আছে। তো এখানে মিনিমাম নাম্বারটা কত হতে পারে, আছে কম হতে পারে, হওয়ার সম্ভাবনা নাই। মিনিমাম নাম্বারটা 0 অথবা 1, আমি 0 দিলে দিতে পারি, আমি 1 দিলে দিতে পারি, আমি 1 দিই, 1 দিলাম। এবার সর্বোচ্চ নাম্বার এখানে কত হবে, এখানে সর্বোচ্চ মার্কিং হচ্ছে কত, 100 না, তো আমি এখানে 100 লিখে দিলাম। দেখেন এখানে আমি 100 লিখে দিয়েছি। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক হয়ে গেছে, দেখেন এই যে ওকেতে ক্লিক হয়েছে, এখানে 988 থেকে গেছে, কিন্তু ঠিকই এখানে দেখেন আরও বড় বড় অ্যামাউন্ট যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ঠিকই হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখন যদি আমি নতুন করে ইনপুট দিতে চাই, মনে করেন এটা এটা 988 আমি তখন লিখতে পেরেছিলাম, এখন আপনি আবার 988 লিখেন তো, পারতেছেন? কি বলতেছে আপনাকে, আমি কিন্তু প্রথমে ঠিকই পেরেছি, পাশাপাশি লিখতেছি, প্রথমে আমি ঠিকই পেরেছি, এখন বলা হচ্ছে কি দি ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। কারণ ভ্যালিড না হওয়ার কারণ কি, আমি এখানে লিখেছি 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারবো, তাই 1 থেকে 100 পর্যন্ত লিখতে গিয়ে লেখার জায়গা যদি আমি 900 লিখি তাহলে এটা ইনভ্যালিড হবে না। দেখেন আচ্ছা, এবার দেখেন আরও যদি কলামে যাই, আমি যদি 101 না মানে 988 বা এরকম না, আমি শুধুমাত্র 100 থেকে একটু করে বাড়া দিব, আমি এখানে লিখলাম 101। দেখেন আমাকে 101 নিব না, বলা হচ্ছে আমি শুধু লিখতে চাইলে শুধুমাত্র 1 লিখতে পারবেন, 101 লিখতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো এইখানে চাইলে আমি 100 চেয়ে বাড়াই কাউকে কোনোভাবে আমি লিখতে পারবো, যেটা আগে 188 লিখেছি, 772 লিখেছি, 222 লিখেছি, এই কাজটা আমরা কখনোই করতে পারবো না। আশা করি বুঝতে পারছেন যদি আমি সূত্র এভাবে অ্যাপ্লাই করি। আচ্ছা, এটা করেছি। এখন যদি আমরা আবার দেখার চেষ্টা করি, এখানে সবসময় কী হবে, সংখ্যা বসবে। সংখ্যা যদি বসে, এখানে যে আমি এবিসিডি বসাই ফেলছি, এই যে এবিসিডি বসাই ফেলছি, @ বসাইছি, সিম্বল বসাইছি, এই যে হ্যাশ বসাইছি, এগুলো এখন কি চাইলে আমি আর বসাতে পারবো। দেখেন আমি এখানে লিখতেছি এবিসিডি, ABCD, দেখেন আপনাকে এখানে আর বসা দিবে না। আপনি এবিসিডি কেন, যে কোনো FCD যা লিখতে চান কিচ্ছু বসবে না, এখানে এন্টার ক্লিক করলে কিচ্ছু বসবে না। কারণ কি, আমি এখানে সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, এখানে 1 থেকে 100 ছাড়া আর কিছু বসবে না। তাহলে আপনি কোথাও লিখতে পারবেন না, আগে যেটা লিখেছি এখন আর লিখতে পারছি না। আমি চাইলে কোথাও হ্যাশ লিখতে পারবো না, যেটা আগে করেছি এখন আমি আর করতে পারছি না। কারণ কি, আমি এই সূত্রটা এখানে 1 থেকে 100-র বাইরে 101ও হতে পারবে না, 0ও হতে পারবে না, সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো অ্যামাউন্ট এখানে কেউ বসাতে পারবে না। বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে যে আমি যেটা করে ফেলেছি, এই সূত্র যদি আমি আগে অ্যাপ্লাই করতাম তাহলে আমার কোনো ভুল হইতো না। এখন আমি সূত্র অ্যাপ্লাই করতে আসছি পরে, এই পরে করার পরে যে আমার আমি এখানে ঠিকঠাক করতে আবার ভুল করতে পারতেছি না, তো ভুল না করতে পারছি না, কিন্তু আমি আগে যেটা সূত্রটাকে অ্যাপ্লাই করি নাই, সেক্ষেত্রে কি আগে যে ভুলগুলো করেছি সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। তখন কি আমাকে আইডেন্টিফাই করতে হলে আমাকে এইভাবে একটা লাইন চেক করতে হবে। একটা লাইন চেক করলে আমি 81 নাম্বার পর্যন্ত আমার চেক করা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা তো হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে আমি একটা ক্লিকের মাধ্যমে এই কাজটা করতে পারবো কিনা, যে যেগুলো ভুল হয়েছে সেটা করতে পারবো কিনা। হ্যাঁ, সেটা করতে হবে। সেটা কী করবো, আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করবো। সবগুলোকে সিলেক্ট করার পর দেখেন এই ডাটাবেসের মধ্যে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে কি সার্কেল ইনভ্যালিড ডাটা। এই ইনভ্যালিড ডাটাটা করবো। ইনভ্যালিড ডাটাটা করার আগে আপনাকে বুঝতে হবে ভ্যালিডটা কী। তো আপনি যদি এখানে ভ্যালিডটা সেট না করেন, ইনভ্যালিড বুঝবেন। মনে করেন আমি এক বোতল আমি পানি কিনেছি, পানি কিনতে গিয়ে পানি কেনার বোতলটা কেনার সাথে সাথে আমাকে তাকে টাকা দেওয়ার আগেই আমি কি করি, এক বোতলের গায়ে এই বোতলের ভ্যালিডিটি কতটুকু আছে, এই পানির মেয়াদকাল কতটুকু আছে সেটা আমি দেখার চেষ্টা করি না। তো মেয়াদকাল দেখতে গেলে আমি মেয়াদকালটা বুঝতে কীভাবে, কারণ এখানে একটা এক্সপায়ার ডেট, ভ্যালিডিটি ডেট দিয়ে দেয়। ভ্যালিডিটি ডেট দেয় বলে আমি বুঝতে পারি যে এটা কালকে পর্যন্ত মেয়াদ আছে, কালকের পর এটা খাওয়া যাবে না। তো ভ্যালিডিটি যদি না থাকতো তাহলে আমি বুঝতে পারতাম কোন দিন। তো ঠিক তেমনি আমি এখানে একটা ভ্যালিডিটি সেট করেছি যে এখানে 1 থেকে 100-র বেশি হতে পারবে না, 1 থেকে 1-এর চেয়ে কমও হতে পারবে না। তারপরে এখানে কোনো ধরনের ABCD বসতে পারবে না, তারপরে সিম্বল বসতে পারবে না। এগুলো আমি এখানে দিয়ে রেখেছি বলে আমি ভ্যালিডিটি সেট করছি। এই
এটা সেট করে দেওয়ার পরে আসলে কিন্তু আপনি ইনভ্যালিডটা চেক করতে পারবেন। ইনভ্যালিডটা নাইলে আপনি চেক করতে পারবেন না। আগে যদি আমি শুধু অ্যাপ্লাই না করি এখানে সার্কেলে ইনভ্যালিড ডাটা দিলেও আপনি কোনোভাবে বুঝতে পারবেন না, কারণ এটাকে ইনভ্যালিড হিসেবে সেট করে নিয়ে তাহলে এটা সার্চ করলে আমি পাবো কীভাবে। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে অনেকগুলো কী করেছি, ভুল করেছি, সেই ভুলগুলো এখন দেখবো কীভাবে। দেখেন সার্কেল ইনভ্যালিড ডাটা দেখেন সব যেখানে যেখানে ভুল আছে সবগুলো আমাকে মার্কিং করে দিচ্ছে। আশা করি বুঝতে পারছি। এবার যদি আমি এগুলোকে ঠিক করে দিই, এখানে যদি 988 আছে, এটা যদি আমি 98 করে দিই দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। তো আমি যেটা যেটা ঠিক করে দেবো সেটা সেটা ঠিক হয়ে যাবে। দেখেন আমি এটাকে 0 আছে না, এটাকে যদি আমি 1 করে দেখবেন সেটা ঠিক হয়ে যাবে। আবার দেখেন @ যেটা আছে এটাকে যদি আমি 55 করে দিই সেটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? এইভাবে আমি সবগুলো ঠিক করে ফেলতে পারবো। আশা করি ইনভ্যালিড এই ডাটা ভ্যালিডেশনের ব্যাপারটা বুঝতে পারছেন। এবার যদি আমি চাই যে আমি এটাকে কী করবো না, ঠিক করবো না, আমি জাস্ট এগুলোকে তুলে ফেলবো, সেক্ষেত্রে দেখেন এখানে আসে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। আমি এখানে ক্লিক করছি, সবগুলো উঠে গেছে। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দেখার চেষ্টা করি যে এখানে ডাটা ভ্যালিডেশনের মধ্যে আর কি আছে। ডাটা ভ্যালিডেশনের মধ্যে আছে হচ্ছে কি, এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আরও অপশন আছে হচ্ছে কি লিস্ট, ট্যাক্স লেন্থ। আচ্ছা, এখানে আর যেগুলো আছে লিস্ট এবং ট্যাক্স লেন্থ দেখবো, বাকিগুলো দেখার দরকার নেই, আমাদের দরকার হবে না সেজন্য। তো দেখেন আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি গ্যাপ দিয়ে চলে গেছি, সেটা হচ্ছে কি, মনে করেন আমরা যে এখানে কালারগুলো করেছি, এই যে কালারগুলো করেছি 33-এর নিচে পেলে ফেল, 79-এর উপরে পেলে প্লাস, 59 থেকে 69 পেলে মাইনাস, আমরা এটা বের করেছি না। তো এই কাজটা আমরা স্যালারি শিটের ক্ষেত্রে কীভাবে করতে পারি, এই কাজটা স্যালারি শিটে যদি আমরা যদি করতে চাই তখন আমাদের কীভাবে করতে হবে। তখন যদি আমি আপনাদেরকে বলি যে 1500 স্টাফ আছে এরকম স্যালারির একটা শিটের মধ্যে, যদি আপনাদেরকে বলা হয় যে 10,000 টাকার নিচে কারা কারা স্যালারি পায় তাদেরকে লাল মার্কিং করে দাও, এই কালারটা করে দাও, তো এই কালারটা আমরা করতে পারবো না। আমরা যখন ইয়াতে এসে রেজাল্ট শিটে এসে যখন আমরা করেছি লেস দেন 33 যখন করেছি, তাহলে 33-এর নিচে 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 কারা কারা পেয়েছে সেটা আমরা বের করে ফেলতে পেরেছি। তো আমরা যদি চাই যে স্যালারি শিটে এসে যদি আমরা বলি যে 10,000 টাকার নিচে কারা কারা স্যালারি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা 33 যেখানে লিখেছি, লেস দেন 33 যেখানে লিখেছি, সেখানে যদি আমরা লেস দেন 10,000 লিখে দিই, তাহলে 10,000 টাকার নিচে কারা কারা পায় সেটা বেরো যাবে না। এবার যদি আমরা চাই যে 80,000 টাকার থেকে বেশি স্যালারি কত কারা কারা পায়, সেটা যদি আমরা করতে চাই তখন আমরা কী করবো, গ্রেটার দেন 80,000 করে দিলে তাহলে দেখা যাচ্ছে 80,000 টাকার নিচে উপরে কারা কারা স্যালারি সেটা দেখে ফেলতে পারতেছি। তারপর যদি আমি বলি যে 40 থেকে 60,000 টাকার মধ্যে কারা কারা স্যালারি পায়, সেটা যদি আমরা করছি তখন আমরা কীভাবে করবো, আমরা লিখবো 40,000 অ্যান্ড 60,000 বিটুইন 40,000 অ্যান্ড 60,000, এটা যদি আমরা লিখি তাহলে আমরা মাঝে মাঝে সেটা বের করতে। তার মানে আমরা রেজাল্ট শিট দিয়ে স্যালারি শিটের ব্যাপারটা করে ফেলতে পারছি। তার মানে একটা শিট দিয়ে আমরা সব কিছু ক্যালকুলেশন করা এবং সব কিছু কাজ শেখার ব্যাপারটা আমরা করে ফেলতে পারছি। আচ্ছা, এবার দেখেন ডাটা ভ্যালিডেশন এসে যে একটা ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে কি ট্যাক্স লেন্থ। এই ট্যাক্স লাইনটা কি, এখানে যে ট্যাক্স লাইনটার অপশনটা আছে, এই ট্যাক্স লাইনটা কি, ট্যাক্স লাইনটা হচ্ছে কি, আমি চাইলে এখানে ডিজিটের সংখ্যাটা আমি ফিক্সড করে দিতে পারবো। ডিজিটের সংখ্যা কি ফিক্সড, ডিজিটের সংখ্যা ফিক্সড আছে এমন কেউ সংখ্যাকে আমাকে বলতে পারবেন কি কি জায়গায় ডিজিটের সংখ্যা ফিক্সড আছে, কেউ কি বলতে পারবেন? আমরা কেউ বলতে পারি না। আমি যদি ফিক্সড করে বলতে চাই, মনে করো আমাদের মোবাইল নাম্বার ডিজিট ফিক্সড না, যে সিমগুলো আছে আমাদের ডিজিটগুলো ফিক্সড না, জি ভাইয়া। আচ্ছা, ডিজিটগুলো ফিক্সড। তো আবার হচ্ছে কি আমাদের ব্যাংকের নাম্বার, মনে করো আপনার একটা ব্যাংকে এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, একটা অর্গানাইজেশন বলেছে যে আপনাদের সবগুলো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে হতে হবে, অথবা এসএসবি ব্যাংকে হতে হবে, ব্রাক ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে। অন্য এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের ডিজিট সংখ্যা মিলবে না। সেম ব্যাংকে যদি হয়, মনে করেন 1,500 স্টাফ আছে, 1,500 স্টাফে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, তো সেম ব্যাংকের ডিজিট সংখ্যা সেম হবে না। তো সেম যদি হয়, তো এইখানে আমরা যেটা ভুল করি, যেমন আমি মোবাইল নাম্বারটা দিয়ে বুঝাই, আমরা এইখানে যারা আছি মোবাইল ব্যবহার করতেছি একদম কম করে হলো 3 বছর 4 বছর হবে, 3 বছর চেয়ে 4 বছর চেয়ে কম মোবাইল ব্যবহার করে এখানে তেমন কেউ থাকবেন না। আমি ব্যবহার করতেছি ব্যক্তিগতভাবে, আমি 2009 সাল বা 10 সাল থেকে মোবাইল ব্যবহার করতেছি, এখানে 12-13 বছর অলরেডি হয়ে গেছে, 10-12 বছর অলরেডি হয়েই গেছে। তো এখন আমি এই মোবাইল ব্যবহার করার যে জার্নিটা আমি এখানে পাস করে আসছি, আমার জীবনে আমি হাজার বার মোবাইল নাম্বার ভুল করেছি, কী করেছি, নাম্বার তুলছি তাড়াহুড়ার মধ্যে,
নাম্বার ডিজিট হওয়ার কথা 11টা, আমি 10টা নাম্বার নিয়ে চলে আসছি, 10টা ডিজিট নিয়ে চলে আসছি। পরের বাসায় যখন আমি এসে কল করতেছি, ইউ হ্যাভ ডায়াল দ্য রং নাম্বার নামে আমাকে মারবার মেসেজ দিচ্ছে, দি নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ সুইচ অফ, ইজ কারেন্টলি আনএভেলেবল, ইজ পারমানেন্টলি কি অফ করা আছে। এইভাবে আমাকে বারবার ভুল মেসেজ দিচ্ছে, বিশেষ করে এই নাম্বারটাতে ইউ হ্যাভ ডায়াল দ্য রং নাম্বার এই কথাটা বলে। কারণ কি, তখন আমি চেক করে দেখতেছি এখানে নাম্বার আছে 10টা, ভুলটা এখানে হয়ে গেছে আমার। ঠিক আছে, এই 10টা নাম্বার যে আমি মোবাইলে তুলতেছি, আপনি যখন এক্সেল ফাইলে যখন হাজার হাজার মোবাইল নম্বর তুলবেন কোনো কাজের জন্য, তখন যাতে আপনার যাতে কোনো কারণে ভুল না হয়, এই ভুলটা এড়ানোর জন্য আপনি চাইলে একটা ডিজিট সেট করে দিতে পারবেন একটা সেলের মধ্যে। সেই সেলের মধ্যে আপনি যদি ডিজিটটা লিখতে চান না কেন, যে নাম্বারটা লিখতে চান না কেন, মোবাইল নাম্বার লিখতে চান না কেন, এখানে যদি আপনি 11টা নাম্বারের মধ্যে যদি 11টার চেয়ে কম লিখেন, 10টা লিখেন তাহলে ভুল হবে, আবার 9টা লিখলেও ভুল হবে, আবার হচ্ছে 10টার পরে যদি আপনি যদি কী লিখেন 11 লিখে সেটা ভুল হবে। তার মানে আমি মোবাইল নাম্বার যেটা আছে 11টার চেয়ে আমি কম নিতে পারবো না, বেশি নিতে পারবো না। সেক্ষেত্রে দেখেন আমি এখানে লিখে দিলাম 0 1 2 3 4 5 6 7 8 9, আমি আবার 0 দিলাম। ঠিক আছে, এখানে 11টা নাম্বার। তো 11টা নাম্বার যখন আমি লিখেছি, এখানে দেখেন 0 থেকে শুরু করেছি, দেখেন 0টা এখানে নাই। এই 0টা এখানে নাই কেন? কারণ এক্সেলে কোনো সংখ্যার আগে 0-র কোনো ভ্যালু নাই বলে এখানে 0 দেয় নাই, আসলে তো কোনো ভ্যালু নেই। তো এটা যদি আমি 0 যদি আনতে চাই, তখন আমি এখানে এক্সেলকে আমি 0 লিখতে পারবো না। এখানে 0 1 2 3, দেখেন 0টা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে। 1 2 3 0 1 2 3 4 5, এখানে পার্সেন্টেজ আগে দেওয়া ছিল, এই সেলের সেটা এরকম আসতেছে 0 1 2 3 4, দেখেন এখানে 0টা অটোমেটিক চলে যাচ্ছে। তো এই যে 0টা চলে যাচ্ছে, এই যে 0টা চলে যাচ্ছে কেন? আমি কি এখানে 0 লিখতে পারবো না? আমি অবশ্যই এখানে 0 লিখতে পারবো। আমি এই সেলের মধ্যে পরে দেখাই 0টা লিখতে পারবো। আমি এখানে 0 1 2 3, এখানে 0 আসতেছে না। তো আমি যদি 0 লিখতে চাই, মনে করেন আমি এতগুলো সেলের মধ্যে 0 লিখতে চাই, তখন আপনাকে কী করতে হবে? এখানে জেনারেল দিতে হবে, হোম মেনুর এখানে জেনারেল দিতে হবে। জেনারেলে এসে দেখেন এখানে এসে দিকে একটা অপশন ট্যাক্স, এই ট্যাক্সে ক্লিক করে দিতে হবে। এরপর আপনি এখানে চাইলে 0 লিখতে পারবেন। 0 1 2 3 4 5 6 7 8 9 0, এখানে আমি 0 লিখেছি, এখন 0 উঠতেছে। কী করে দিয়েছি? ট্যাক্স করে দিয়েছি। এখন ট্যাক্স করে দিয়েছি বলে এটা আসছে। এবার দেখেন আমি এই জায়গায় এসে এমন একটা ওই যে ট্যাক্স লাইনটা সেট করে দিব, ডেটাতে যাবো, ডেটা যাওয়ার পর আমি এখান থেকে ট্যাক্স লাইনটা সেট করে দিব। দেখেন আমি সেট করে দেখেন এখানে মিনিমামের জায়গায় এসে আমি 11 লিখে দিলাম, ম্যাক্সিমামের জায়গায় আমি এখানে 11 লিখে দিলাম। তার মানে কি, মিনিমামও 11টা নাম্বার হবে, ম্যাক্সিমামও 11টা নাম্বার হবে, এর চেয়ে বেশিও হবে না, কমও হবে না। তো আমি যদি ওকেতে ক্লিক করে দিই, মোবাইল নাম্বারকে 11 চেয়ে কম হতে পারে, বেশি আবার 11 চেয়ে বেশি হতে পারে না। যেমন আমি এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা আমি লিখেছি। দেখেন এন্টার করছি, দেখেন আমার কি বলছে? দি ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড। আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেটা ভ্যালিড নয়। আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেটা ভ্যালিড নয়। তো আপনাকে এখানে দিতে হলে কি দিতে হবে? হয় 11টা দিতে হবে, 11টা দিতে হবে, কম দিতে পারবেন না, বেশি দিতে হবে। আমি দেখেন 12টা নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখেন আমাকে সেটা ভুল বলছে। আমি 11টা নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়েছি, দেখেন এটা ঠিক আছে। ঠিক আছে, তার মানে 11টা আপনি চাইলে এভাবে ভ্যালিডিটি ট্যাক্স লাইন সেট করে দিতে পারেন, যাতে করে কি হয়, ট্যাক্স লাইন সেট করে দিলে আপনি কমও দিতে পারেন না, বেশি দিতে পারেন না। আপনার মোবাইল নাম্বার কখনো ভুল করে আপনার নাম্বারটা ডিজিট সংখ্যাটা আপনি ভুলভাবে লিখতে পারেন, 1-এর জায়গায় 2 লিখতে পারেন, 2-এর জায়গায় 5 লিখতে পারেন, কিন্তু 11টা ডিজিটের মধ্যে 11টা ডিজিট আপনাকে লিখতে হবে। আপনি অবস্থান মনে করে লিখে ফেলতেছেন, দেখা যাচ্ছে যে হঠাৎ করে ভুল দেখা যাচ্ছে। ভুল মানে হচ্ছে আপনি ধরে নেবেন যে আপনার এখানে ভুল হয়ে গেছে, মানে নাম্বারটা ভুল দিয়েছেন। ঠিক আছে, তো এই কাজটা আমরা ব্যাংকের নাম্বারও করতে পারি, এই কাজটা আমরা সব জায়গায় করতে পারি যেখানে যেখানে আমাদের ট্যাক্স। যেমন মনে করেন আমরা একটা লিস্ট বানাচ্ছি, সেখানে আমাদের এনআইডি কার্ড লিখতে হচ্ছে, এনআইডি কার্ডের নাম্বারও কিন্তু ফিক্সড ডিজিট থাকে। অ্যানালগের জন্য ফিক্সড ডিজিট, স্মার্ট কার্ডের জন্য আলাদা করে ফিক্সড ডিজিট। আচ্ছা, বুঝাতে পেরেছি। এবার দেখার চেষ্টা করবো যে ডাটাবেসে আমাদের আর কি আছে। ডাটাবেসের আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আরেকটা ইম্পর্টেন্ট লিস্ট আছে, সেটার নাম হচ্ছে কি লিস্ট। দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লিস্ট। এই লিস্টটা আমরা দেখার চেষ্টা করবো। লিস্টটা কি? লিস্টটা মানে হচ্ছে কি, আমি চাইলে এখানে একটা ড্রপ ডাউন মেনু বানাতে পারবো। কিছুক্ষণের জন্য আপনারা সবাই ভুলে যান যে এটা একটা রেজাল্ট শিট, এটা আমি একটা স্যালারি শিট বানাচ্ছি। এখানে একটা কলাম নিলাম, এই কলামে এসে আমি এখানে লিখলাম যে ডেজিগনেশন লিখলাম। তো ডেজিগনেশনটা আমরা লিখতে গেলে আমাদেরকে বারবার প্রত্যেকজন স্টাফের আমাকে ডেজিগনেশন লিস্ট বানাতে হয়, লিখতে হয়। নাম লিখতে মনে করেন আমি এটাকে লিখলাম যে সিইও, মনে করেন আমি সিডি লিখলাম, তারপর আমি এখানে লিখলাম সিইও, তারপর আমি এখানে লিখলাম সিওও, তারপর আমি এখানে লিখলাম যে এমডি। এটা আমার বারবার লিখতে, কিন্তু আমার কাছে যদি বারবার লিখতে না হয়,
এরকম করে যদি আমি একটা লিস্ট বানিয়ে ফেলি তাহলে একটু ভালো না, অনেক সুন্দর দেখে না? সেই লিস্টটা আমি কী বানাবো, এটার মতো করে আমি একটা ড্রপ ডাউন মেনু এখানে বানাবো। ড্রপ ডাউন মেনু বলা হয় এটাকে। এই ড্রপ ডাউন মেনুটা কীভাবে বানাতে হয় দেখেন, আমি চাইলে একটা সেলকে ড্রপ ডাউন মেনু বানাতে পারি, আমি চাইলে সবগুলোকে একটা সেলকে বানালে আমাকে আবার টেনে দিতে হবে। টেনে দিতে হলে ঝামেলা, আমি টানবো না, আমি একসাথে সবগুলোকে করে দিচ্ছি। টেনে দিতে হয়, কালার নো যাবে, তারপর হচ্ছে কি আচ্ছা আমি একটা করে দেখাই, আবার পরে সবগুলো করে দেখাবো। এখানে আসলাম, আমি লিস্টে ক্লিক করলাম, লিস্টে ক্লিক করার পর দেখেন ডাটাবেসে গেলাম, এখানে এসে আমি এই দেখেন এখানে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পর দেখেন এটা খালি ঘর আছে না, খালি ঘরে এসে আমি এখানে লিখে দিলাম যে সিডি মানে হচ্ছে কান্ট্রি ডাইরেক্টর, ঠিক আছে। তারপর আমি লিখলাম সিইও, তার মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। তারপর আমি লিখলাম সিওও, এটা হচ্ছে চিফ অপারেটিং অফিসার। এমডি, এএমডি, তারপর হচ্ছে কি এইচআর ম্যানেজার। আমি এই কটা দিলাম, আমি চাইলে এখানে আরও সদস্য দিতে পারি। এখানে ওকে ক্লিক করলাম, দেখেন এই কলামে একটা কি ড্রপডাউন মেনু চলে আসছে। এখানে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে, আমি এখান থেকে সিডি, সিইউ, সিওও, এমডি, এসএমই ম্যানেজার, এইচআর ম্যানেজার আমি চাইলে দিয়ে ফেলতে পারি। দেখেন তো এখানে সবগুলো তো আর আসে নাই, সবগুলো যদি আমি আনসার কীভাবে আনবো, তখন আপনাকে এটা কেটে দিই, ব্ল্যাঙ্ক অবস্থায় টেনে দিতে হবে। এই ব্ল্যাঙ্ক অবস্থায় টেনে দিলে দেখেন আমার সবগুলো কালার তালা চেঞ্জ যাবে। তাহলে আমি কি করব, আমি যেটা করবো সেটা হচ্ছে কি আমি সবগুলোকে একসাথে করে দিব। এখান থেকেই আমি এটাকে আবার যাচ্ছি, এখানে ডাটাবেসে এসে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে আমি সবগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। আমি সবগুলোতে সিলেক্ট করবো, এখানে আসলাম, এখানে আসার পরে সবগুলোকে সিলেক্ট করছি। এখানে ডাটাবেসে গেছি, ডাটাবেসে যাওয়ার পর আমি এখানে লিস্টে ক্লিক করছি। লিস্টে যাওয়ার পর আমি যদি লিস্টে যাওয়ার পর আমি যদি লিখে দিই, এখানে আমি মনে করেন আগের মতো যদি আমি সিডি লিখেছি, সিইউ লিখেছি, সিওও লিখেছি, এইচআর ম্যানেজার লিখেছি, অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার লিখেছি, আমি এখানে লিখলাম অ্যাডমিন অফিসার লিখেছি। এখানে লিখতেছিলাম আরও শত শত ডেজিগনেশন আছে, এগুলো লিখতে পারে, আমি অল্প করে লিখে দেখাচ্ছি। ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে সবগুলোতে ড্রপডাউন মেনু চলে আসছে। আগেটা তো আসেই আছে, এই সবগুলোতে ড্রপডাউন মেনু চলে আসছে। এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আমি তো লিস্টটা এখান থেকে বানাচ্ছি, যদি কোনো কারণে যদি আমার কাছে লিস্ট ডেজিগনেশন লিস্ট না থাকে, ফাইন্যান্সের কাছে ডেজিগনেশন লিস্ট নেই, ফাইন্যান্স বললো যে এইচআরকে একটা মেল পাঠাইছে, বললো হচ্ছে কি ডিয়ার এইচআর টিম বা এইচআর ম্যানেজার, আমি সামহাও ডেজিগনেশন লিস্টটা হারাই ফেলছি। আমাদের যতগুলো স্টাফ আছে ডেজিগনেশন লিস্ট হারাবে, আমাকে একটা ডেজিগনেশন লিস্ট দেন। তো মনে করেন যে এই যে রেজাল্ট শিট, এই কোনো একটা শিটের মধ্যে আপনাকে এক্সেল ফাইল করে এখানে কোথাও এখানে যে কোনো একটা জায়গায় আপনাকে কী দিয়েছে, ডেজিগনেশন দিয়ে আমি স্যালারি শিটের জায়গায় ডেজিগনেশন লিস্ট দিচ্ছি। তো এখানে একটা ডেজিগনেশন লিস্ট আছে, মনে করেন লিস্ট এখানে আছে। তো এখানে কিছু নাম আছে, ডেজিগনেশন লিস্টটা এইভাবে সাজানো হয়েছে। তো আমি মনে করেন এখানে লিখলাম সিডি, সিইও, সিও, এমডি, এএমডি, এইচআর, এখানে যদি আমি দিতে চাই তাহলে আমি আর অনেক দিতে পারবো, যেমন সিএএফও মানে হচ্ছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, আমি চাইলে এখানে অ্যাকাউন্টস অফিসার দিতে পারি। তো আমি যদি এতটুকু বুঝি তাহলে এখানে যদি আমি হাজার হাজার দিই তাহলে সবগুলো নিয়ে আসতে পারবো। তো আমি এখানে মনে করেন এটাকে একটা লিস্ট বানাচ্ছি, এখানে এটাকে একটা লিস্ট বানালাম, এখানে আসলাম, এখানে আসার পরে এটাতে ক্লিক করলাম, এই জায়গায় এসে এটাকে মার্জিন সেল করে দিয়েছি। তারপর এটাকে আমি চাইলে এই লাইনটাকে ডিলিটও করে ফেলতে পারি, ঠিক আছে। এই লিস্টটা আমি বানিয়েছি। এই লিস্টটা মনে করেন আপনাকে কে দিয়েছে, এইচআর থেকে আপনাকে এটা মেল করে পাঠিয়েছে। এই লিস্টটা এখন আমি ওখানে নিয়ে আসবো কীভাবে দেখেন, স্যালারি শিটে আসলাম, স্যালারি শিটের পর এখান থেকে যেটা আসছে এই জায়গায় এসে আমি এটাকে আগেরটাকে আমি ডিলিট করি কীভাবে, ডাটা ভ্যালিডেশন যাবো, ডাটা ভ্যালিডেশন যাওয়ার পর এখান থেকে ভ্যালিডেশন যাবো, এখান থেকে এসে ভ্যালিডেশন, এখান থেকে আমি ক্লিয়ার অল করে দিই, সবগুলো চলে গেছে, ঠিক আছে। এখন দেখেন আর ড্রপ ডাউন মেনু নেই। আমি আবার যাতে টেনে দিলাম সবগুলোর উপর আমি করতে চাচ্ছি, সবগুলোকে সিলেক্ট করলাম, এগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পরে
এখানে ডাটা ভ্যালিডেশন আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, আমি লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পর দেখেন, সরি লিস্টে ক্লিক করছি। প্রথমবার আমি এখানে লিখে দিয়েছি না, এখন আমি আর লিখে দিব না, আমি এখানে ক্লিক করবো। দেখেন ব্রাউজ করে দিবে, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখেন একটা এই ডাটাবেসের একটা অপশন আসছে। এই অপশনটাতে এখানে থাকুক, তখন আমরা আমাদের যেখানে লিস্টটা ছিল সেখানে চলে যাচ্ছে। স্যালারি লিস্ট আছে, এইখান থেকে দেখেন আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করে দিচ্ছি, আমাকে আর লিখতে হচ্ছে না। সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে এই বাটনটাতে ক্লিক করলাম। এই বাটনটা ক্লিক করার পর যখন আমি ওকেতে ক্লিক করবো, আমাকে আর এখানে রাখবে না, অটোমেটিক সে আমাকে এখানে নিয়ে যাবে। দেখেন ওকেতে ক্লিক করার সাথে আমি এখানে ক্লিক করতেছি না, কিন্তু আমাকে ওখানে যেতে হলে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করতেছি না, জাস্ট ওকেতে ক্লিক করে আমাকে এখানে নিয়ে আসছে। দেখেন এই সবগুলো এখানে চলে আসছে, যেগুলো একটু আগে লিখেছি। দেখেন বুঝছেন, অ্যাকাউন্টস অফিসার, সিএফও, ফিল্ড অফিসার, সুপারভাইজার, প্রোডাকশন ম্যানেজার, অ্যাডমিন অফিসার, এইচআর অ্যাসিস্ট্যান্ট এজেন্ট ম্যানেজার, এইচআর ম্যানেজার, সব কিছু এখানে চলে আসছে। তার মানে আমাকে বারবার গিয়ে লিখতে হবে না, আমি এখান থেকে স্যালারি সিলেক্ট করে দিতে পারি, এখান থেকে গিয়ে স্যালারি সিলেক্ট করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, লিস্টটা ব্যবস্থা এখানে আমাদের আর তেমন কিছু নেই। এখন আমরা দেখার চেষ্টা করবো যে ডাটা ভ্যালিডেশন আমাদের দেখা শেষ। এখন আমরা দেখার চেষ্টা করবো আমাদের প্রায় এক্সেলের ক্লাস প্রায় শেষের দিকে, প্রায় শেষ বললেই চলে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, মনে করেন যে আমি এই রেজাল্ট শিটটা বানিয়েছি, এই রেজাল্ট শিটের আমি একেবারে নিচের দিকে আসছি, এতটুকু নিচের দিকে আসছি। আমাকে কি আপনারা কেউ বলতে পারবেন এই যে 86 দেখা যাচ্ছে এখানে 86, এই নাম্বারটা কে পেয়েছে, কোন সাবজেক্টে পেয়েছে, কেউ বলতে পারবেন? বলতে না পারলে কেন বলতে পারবেন না সেটা বলবেন। এই যে 86, এটা কোন সাবজেক্টে পেয়েছে, কে পেয়েছে, কোন স্টুডেন্ট পেয়েছে, কেউ কি বলতে পারবেন? 86 আপনারা কি আছেন? স্যার এখানে নামটা দেখা যাচ্ছে না বড় হওয়ার কারণে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সাবজেক্টের নামটা দেখা যাচ্ছে না এবং কোন স্টুডেন্ট পেয়েছে তার নামটা দেখা যাচ্ছে না। এবার হচ্ছে আমার কথা হচ্ছে কেন মাত্র 21 জন স্টুডেন্ট দেখা যাচ্ছে না, কেন কেউ বলতে পারবেন কেন দেখা যাচ্ছে না? 160 জুম করা ভাইয়া, এই জন্য মেবি। আমার কথা হচ্ছে যে 160 জুম করা হলেও দেখা যাওয়ার কথা। 160 কেন, এখানে যদি আমি 1000 জুম করে তাও আমার সাবজেক্টটা দেখার কথা, আমার নামটা দেখার কথা। তো এই যে দেখা যাচ্ছে না, এই দেখা যাওয়ার কথা যে আমি যেটা বলতেছি এটা যে সত্যি সেটা আমি এখন প্রমাণ করে দেখাবো। 160 কেন, 1000 যদি আমি কী করি জুম করে তারপর এটা দেখা যাবে, সেই জিনিসটা আমাকে করতে হবে। এই জিনিসটা আমাদের খুব বেশি সাফার করে। মনে করেন মাত্র 21 জনের স্টুডেন্ট, আমি 21 নাম্বার আসার পর আমি সাবজেক্টটা দেখতে পাচ্ছি, আমাকে উপর দিকে দেখতে হচ্ছে। যদি কোনো কারণে যদি এখানে যে 500 জন স্টুডেন্ট থাকে, 1000 স্টুডেন্ট, 2000 স্টুডেন্ট থাকে, তখন মনে করেন আমি এখানে 255 নাম্বার স্টুডেন্ট এখানে আসছি। এবার যদি আমি দেখতে চাই যে কোন এই সাবজেক্টে এখানে যে একটা 55 নাম্বার পেয়েছে, এই সাবজেক্টে কে পেয়েছে, এটা আমার দেখতেও আমাকে বারবার এখানে উপরের দিকে যেতে হচ্ছে না, তো যেটা খুবই ঝামেলা। এটা অনেক বড় একটা বিপদ ঝামেলা। যখন আপনারা কাজ করছেন তখন আপনারা বুঝবেন যে বারবার এখানে উপরে এসে এই কাজটা করাটা খুবই বিরক্তিকর, এটা অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি এমন একটা কাজ করবো যেই কাজের কারণে 100%, 200%, 500% জুম করার পরও যত পার্সেন্ট আমি জুম করি না কেন, আমার উপরে কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে পেয়েছে, এবং এইটা ভাই বাম পাশে যেতে আমি একেবারে 16,000 লাইন কলাম যেটা আছে একেবারে লাস্ট কলামে গেছি। তারপর আমি ওই লাস্ট কলামে যদি আমি বলি যে এখানে একজন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, সেটা যদি আমি দেখতে চাই তখন কে অ্যাবসেন্ট ছিল সেটা আমি এখান থেকে বলতে পারবো, কারণ আমার নামটা দেখা যাবে। এই কাজটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটার নাম হচ্ছে কি ফ্রিজ প্যান। আমাকে ফ্রিজ করতে হবে। ফ্রিজ মানে কি? ফ্রিজ মানে হচ্ছে কি স্থির করে ফেলা। আমাদের ফল ফ্রুট, তরকারি, পানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা ফ্রিজে রেখে ভালো রাখতে পারি। কারণ আমার তার গুণগত মানটাকে আমরা একটা জায়গায় স্থির করে রাখি, সেটা পচবেও না, ভালো হবে না, খারাপ হবে না, মাঝামাঝি একটা জায়গায় তাকে আমি বরফ করে বলি, ফ্রিজিং করে ফেলি বলে এটা কি নড়াচড়া করতে পারেন, ভালো খারাপ করতে পারেন। এখন আমি এই জায়গাগুলোকে ফ্রিজ করবো। তো ফ্রিজ করতে হলে আমাকে যেতে হবে ভিউতে সেটা এখানে ফ্রিজ প্যান নামে একটা অপশন আছে। এখানে 3টা অপশন মধ্যে প্রথমটা বুঝবেন না, আমি 2টা বুঝাই। এই ফ্রিজ টপ রো মানে দেখেন আমি নিচের দিকে যাচ্ছি, উপরে যে রোটা আছে সেটা ফ্রিজ হয়ে থাকবে, মানে স্থির হয়ে থাকবে। দেখেন আমি টপ রোতে ক্লিক করছি, দেখেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড কী হয়েছে, ফ্রিজ হয়ে আছে। এটা ফ্রিজ হয়ে আমার কোনো লাভ আছে? আমার ইউনিভার্সিটির নাম দেখে কোনো লাভ আছে? এই ইউনিভার্সিটির নামটা আমি জানি, আমাকে এটা দেখার দরকার। আমার যেটা দেখার দরকার সেটা হচ্ছে কি এই সাবজেক্টে কলাম রোটা, এটা যদি দেখা যাচ্ছে না তাহলে আমি কী করবো? তাহলে পারতেছি না। তারপর দেখেন আমি যদি এটা ফার্স্ট কলাম করি, দেখেন ফার্স্ট কলাম করলে এখানে ফার্স্ট কলাম কোনটা আছে? সিরিয়াল নাম্বার কলামটা। আমি এখানে লাস্টে চলে আসছি, আমার সিরিয়াল নাম্বারটা দেখে কোনো লাভ আছে? আমার দেখা দরকার কি নামটা। তাহলে এটা হইলো না। এখন আমাকে যেটা করতে হবে আমি এখানে এসে ফ্রিজ আনবেন করছি। এখানে যে উপরের যে অপশনটা, সেই অপশনটা এখানে পড়লে হয়তো অনেকে বুঝবেন না, আবার যারা একটু ইংলিশে ভালো তারা বুঝবেন। এইখানে বলা হচ্ছে যে আপনি যদি যতটুকু ফ্রিজ করতে চান, মনে করেন আপনি এই রোটা ফ্রিজ করতে চান, আপনাকে এই রোর নিচে কার্সার রাখতে হবে, এই রোর নিচে। আপনি চাইলে এগুলাকে বাদ দিয়ে এই রোটাকে ফ্রিজ করতে পারবেন না, আপনাকে ফ্রিজ করতে এগুলো সহ ফ্রিজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করা আপনাকে যদি এটার নিচে
এতটুকু যদি ফ্রিজ করতে তার নিচে যে কোনো জায়গায় আপনাকে কার্সর রাখতে হবে, এখানে রাখলেও হবে, এখানে রাখলেও হবে, এখানে লাস্ট মাথা রাখলেও হবে। আবার বলা হচ্ছে কি যদি আপনি এই কলামটা যদি ফ্রিজ করতেছেন, এই কলামটা যদি ফ্রিজ করতেন তারপর আপনাকে কার্সর রাখতে হবে, সেক্ষেত্রে আমি যদি এখানে কার্সর রাখি আমার উপরেরটা মিট করতেছে, কিন্তু এটাকে মিট করতেছে, তখন আমাকে এটার পরে যদি কার্সর রাখতে তখন আমাকে এখানে রাখতে হবে। এইখানে যদি আমি কার্সর রাখি তাহলে উপর থেকে যতটুকু করছে তার নিচেও হয়, এখান থেকে যতটুকু করছে তারপরেও হয়, তাহলে আমি এখানে রাখলে হয়। এখানে আসার পর যখন আমি ফ্রিজ প্যানে ক্লিক করবো আমার দুই পাশেটা ফ্রিজ হয়ে যাবে, এর আগেরটা ফ্রিজ হয়ে যাবে, এর উপরটা ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখেন আমি যদি নিচের দিকে যাই, আমি এখন কত নাম্বারে, আমি এখন 10,48,576 নাম্বার চলে আসছে, একেবারে এক্সেলের লাস্ট হতে চলে আসছে। এখানে যদি আমি লিখে দিই যে 99 পেয়েছে। যেই ভাইয়া একটু আগে বলেছিলেন যে আমি 160% জুম করার কারণে আমি কোন সাবজেক্ট হয়েছে সেটা আমি দেখতে পারিনি, কোন সাবজেক্টে পেয়েছি সেটা আমরা দেখতে পারিনি 160% জুম হওয়ার কারণে। এখন বলেন তো, এখন 250% জুম আছে, এই যে 10,48,576 নাম্বার এখন আমি আসছি, এখন কি বলতে পারবেন এটা কোন সাবজেক্টে পেয়েছে? বলেন তো, বলা যাচ্ছে? জি বলা যাবে। না ভাইয়া, কেন বলা যাচ্ছে না? ইকোনমিক্সে পাচ্ছে, ওই যে বলা যাচ্ছে না? সাবজেক্ট দেখা যাচ্ছে। এই সাবজেক্ট দেখা যাচ্ছে 250% করেছে, তারপরে তো দেখা যাচ্ছে ইকোনমিক্সে 99 পেয়েছে। আমি কত নাম্বার লিস্টে আসছি? 10,48,576 নাম্বার নিচে চলে আসছি, এর নিচে আর কোনো রো নাই। এত নিচে আসার পরেও 250% জুম করে দেওয়ার পরেও আমার দেখা যাচ্ছে, কারণ কি আমি এটাকে ফ্রিজ করে ফেলেছি, ঠিক আছে, আমি এটাকে ফ্রিজ করে ফেলেছি। আমি আবার উপরে চলে যাচ্ছি, আমি আবার উপরে চলে আসছি। এবার যদি সেম কাজটা যদি আমি কোথায় করি, এদিকে বাম দিকে যেতে 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 আমি একেবারে লাস্টে চলে আসছি। লাস্টের বেলা দেখেন আমি এখানে আসার পর আমি বলতে পারছিলাম না যে এই দুইটা সাবজেক্টে কি অ্যাবসেন্ট ছিল। দেখেন থমাস আলভা এডিসন, যতই পিছন দিকে যাই না কেন, আমি যদি একেবারে লাস্টে 216 নম্বর কলামে যদি আমি চলে আসি, এখানে আসলে আমি বলতে পারবো, এখানে আমি 100 লিখেছি, এই 100 নাম্বারটা কার? এটা হচ্ছে কি বিল গেটসের, বুঝতে পারছি। তাহলে ফ্রিজ প্যানটা করে এই কাজটা করা হয়। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে, এখন আমরা দেখার চেষ্টা করবো। মনে করেন আমরা এই যে কাজটা করে ফেলেছি, এবার আমার অনেকের প্রশ্ন আছে যে ভাই আমি একটা রেজাল্ট শিট তো বানিয়েছি, এই রেজাল্ট শিট আমি প্রিন্ট করতে, এত বড় একটা শিট, একটা পেজ আমি প্রিন্ট করতে পারি না, একটা পেজে আমি প্রিন্ট করতে চাইলে আমাকে কীভাবে করতে হবে? তখন আমরা দেখার চেষ্টা করবো। তখন দেখতে গেলে আমাদেরকে প্রথমে পেজ লেআউট যেতে হবে, পেজ লেআউটে আমাদের পেজ সেটআপটা ঠিক করতে হবে। পেজ সেটআপ যদি আমরা ঠিক করতে, এখানে আমি প্রথমে মার্জিনে যাবো, মার্জিনে গিয়ে এখানে যে মার্জিনটা আছে আমি কাস্টম মার্জিনে একেবারে মার্জিনে একেবারে কমাই দেবো। দেখেন 0.75 আছে, আমি 0.75 রাখবো না, আমি রাখবো হচ্ছে কি 0.2 মাত্র, 0.2 দিলাম। 0.2তে ক্লিক করেছি, আমি যখন ট্যাব বাটনটাতে ক্লিক করবো আমাকে নিচে নিয়ে যাবে, নিচে আসছে, এখানে আমি 0.2 লিখেছি, 0.2, আবার ট্যাব বাটন কিছু বাম পাশে নিয়ে আসছে 0.2, ট্যাব বাটন কিছু রাইট পাশে নিয়ে আসছে, তাহলে চারদিকে শুধুমাত্র 0.2 করে আমি জায়গা রেখেছি। দেখেন এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন না, এতটুকু পর্যন্ত আমার একটা পেজ আসবে, বাকিটা এই যে পুরো এতটুকু, বাকিটা আরেকটা পেজ চলে আসবে। তো আমি তো চাচ্ছি যে একটা পেজে করার জন্য, তাহলে আমি কীভাবে করবো? আরও কি ছোটো করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কীভাবে দেখেন, সেক্ষেত্রে আমরা ওরিয়েন্টেশন, পেজের ওরিয়েন্টেশন যাবো। আমার পেজের ওরিয়েন্টেশন এখন উপরে নিচে লম্বা আছে বলে এতটুকু আসছে। যখন আমি এটাকে ল্যান্ডস্কেপ করবো দেখবেন যে আমার আরও মিনিমাম 3টা কলাম ভিতরে ঢুকবে। দেখি ঢুকে কিনা। এখানে আসলাম, এখানে আসার পরে এখন আছে কোন কলাম থেকে? ইকোনমিক্সের কলাম থেকে আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি ল্যান্ডস্কেপ করেছি, ল্যান্ডস্কেপ করে দেওয়ার সাথে সাথে 2টা কলাম ঢুকছে, 3টা ঢুকে নেই। দেখেন ইকোনমিক্স ঢুকছে, আর আগে থেকে ছিল ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং ইংলিশ লিটারেচার, তাহলে আমার আর ঢুকলো না। তখন আমাকে কী করতে হবে? এবার পেজের সাইজে সে আমাকে কী করতে হবে? পেজটাকে A4 সাইজ করে দেবে, করলাম। তারপর আমার এতটুকু থাকলো। এবার আমাদের লাস্ট কাজটা কি? লাস্ট কাজটা হচ্ছে আমরা এখান থেকে কলামগুলোকে ছোটো, যতটুকু ছোটো করা সম্ভব ততটুকু ছোটো করবো। ছোটো করতে না পারলে আমরা করবো না, এতটুকু ছোটো করতেছি, দেখার চেষ্টা করবো যে এতটুকু ছোটো করার পর আমাদের লেখাগুলো ঢুকতেছে না, টোটাল কলামটা আমি ছোটো করতে পারি। তারপর হচ্ছে কি অ্যাভারেজের কলামটা ছোটো করা যায় কিনা, করা যায়। এরপর দেখেন এটার পর আর করা যাচ্ছে না। তো এখন আমার এতটুকু জায়গার পেজের বাইরে, এখন আমি এতটুকু জায়গাটা পেজের ভিতরে কীভাবে ঢুকাবো? এই এতটুকু জায়গাটা পেজের ভিতরে ঢোকার জন্য 2টা অপশন আছে। অপশনটা কি? একটা অপশন হচ্ছে কি যে আপনি এটাকে কম্পোজ করে ফেলবেন। আমরা মাঝে মধ্যে ফটোকপির দোকানে গিয়ে অনেক বড় একটা কাগজকে আমরা বলে থাকি যে অনেক বড় একটা কাগজকে আমাদেরকে কম্পোজ করে কি করতে হবে? মানে কম্পোজ করে ছোটো করে ফেলতে হবে। 100%টাকে 60% কম্পোজ করে ছোটো করে ফেলতে হবে। এখানেও আমরা এটা কম্পোজ করতে পারি। কীভাবে দেখেন, এই যে আমরা পেজ লেআউট আসছে, পেজ লেআউটের পরে আসার পর দেখেন এখানে একটা স্কেল আছে, এই এক্সেলকে 100% আছে। এটা আপনি আবার পাবেন কোথায়? পেজের পেপার সাইজ এসে মোর পেপার সাইজে যখন যাবেন এখানেও পাবেন, দেখেন যে 100 অ্যাডজাস্ট টু 100%। তো আমি এই কাজটা এখানে 100% জায়গায় আমি এটাকে 70% করে দিলাম। দেখেন 70% করে দিয়েছি। আমার 70% করে দেওয়ার পর দেখেন আমার এই পুরো রেজাল্ট সেটা তো ভিতরে ঢুকছে, আমার এতটুকু জায়গা আর ভিতরে বাইরে বেরিয়ে চলে গেছে। তো আমি এটাকে 80% করলে মনে আমার পুরোটা আসবে। 80% দিয়েছি, দেখেন আমার পুরো রেজাল্টটা সেটা আসছে। এখন কত হচ্ছে, আমি যখন এটাকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট ভার্সন দিব, তখন দেখেন এখানে কী হচ্ছে,
এই লেখাটাকে ছোট হতে হতে অনেক ছোট হওয়ার পর এখানে চলে আসতে আমি যখন কাগজে প্রিন্ট দিব লেখার সাইজগুলো অনেক ছোট থাকবে, কারণ কি আমি 20% কমাই ফেলছি। তো 20% কমাই গেলে এটা হবে না, আমি চাচ্ছি যে অ্যাকুরেট সাবজেক্ট থাকবে, মানে লেখাগুলো সেম থাকবে, আমার কি হবে সাইজগুলো সেম থাকবে, আমার পুরোটা পেজ চলে যাবে। তখন আমার আরেকটা কী করতে হবে দেখেন, সেটা করার জন্য আমি বলবো, দেখেন সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে বায়োকেমিস্ট্রি আমি প্রথম সাবজেক্টে নিয়ে আসি, আর্টসিওলজি এই সাবজেক্টটা, আমাকে একটু আপনারা কেউ বলবেন যে এই কলামটাকে আমি আর ছোটো করতে পারতেছি না কেন, মাত্র 98, শুধু 2টা ডিজিট এখানে আছে, এই 2টা ডিজিটকে যদি আমি আর ছোটো করতে চাই করতে পারতেছি না কেন? কারণ হচ্ছে কি আমার সাবজেক্টের, কারণ হচ্ছে কি আমাদের নাম্বার আছে, সাবজেক্টের নাম্বারটা বড়, এই সাবজেক্টটার নামটা বড় হওয়ার কারণেই আমরা কি করতে পারতেছি না, সাবজেক্টের নামটা বড় হওয়ার কারণেই আমরা কি করতে পারতেছি না, এই যে এটাকে ছোটো করতে পারছি না, ছোটো করতে পারছি না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি সাবজেক্টের নামটা যাতে ছোটো করে ফেলতে, সেটা তখন আমরা কী করবো, আমরা এই লেখাটাকে সিলেক্ট করার পরে আমাদের এই হোম মেনুতে এসে দেখেন এখানে ট্যাক্স ওরিয়েন্টেশন একটা ঘর আছে, এই ট্যাক্স ওরিয়েন্টেশন থেকে আমরা লেখাটাকে উপরের দিকে করবো, দেখেন রুটেড ট্যাক্স আপ উপরের দিকে করে ফেলেছি। এবার যদি আমি এটা একটু বড় করে দেখেন, এটাকে একটু বড় করছি, আগে আমি কী করবো এখান থেকে এটাকে 100% করে ফেলবো, 100% করে ফেলেছি, বড় হয়ে গেছে দেখেন, এতটুকু জায়গা আমার বাইরে চলে গেছে। এবার আমি এটাকে ভিতরে ঢুকাবো, দেখেন আমি এটাকে আমি কী করতেছি আর একটু বড় করতেছি এই জায়গাটাকে, দেখেন এটা প্রথমে পাশাপাশি এইভাবে ছিল বলে আমি এটাকে ছোটো করতে পারি না, এখন কি আমি ছোটো করতে পারবো না? দেখেন তো এখন কি আমি ছোটো করতে পারবো না? এখন আমি যদি 4টা 5টা যদি আমি ছোটো করবে দেখবেন পুরো রেজাল্ট সেটটা আমার ভিতরে ঢুকে যাচ্ছে। ঢুকে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন অলরেডি ঢুকে গেছে, বুঝতে পারছেন আমি এবার ছোটো করেছি। এবার কথা হচ্ছে যে এখানে কতগুলো কলাম বড় কতগুলো কলাম ছোটো, এভাবে বলতে বৃষ্টি দেখাচ্ছে। আমি যখন কন্ট্রোল পিতে ক্লিক করবো দেখবেন যে আমার পুরো রেজাল্ট সেটটা একটা পেজে চলে আসছে, বুঝতে পারছেন পুরো রেজাল্ট একটা পেজে চলে আসছে। কিন্তু এখানে কথা হচ্ছে কতগুলো রো ছোটো কতগুলো রো বড় হয়ে গেল, এটা ঝামেলা না, এই সবগুলো কলামকে আমি বড় ছোটো সমান করে ফেলার জন্য আমি উপরে সবগুলো কলামকে উপর দিক থেকে এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করার পর আমি এখানে এই যে দেখেন কলাম ওয়াইড নামে একটা অপশন আছে, এখান থেকে আমি এটাকে 7 করে দিব বা 6 করে দিব, দেখবেন সবগুলো এক সাইজ হয়ে যাবে। 6 করেছি বেশি ছোটো হয়ে গেছে, 7 করেছি বেশি ছোটো হয়ে গেছে, আমি একটু করে আরেকটু বড় করতে পারবো, আমি এখানে 8 করে দিলাম, দেখেন 8 করে দিচ্ছি, সবগুলো সমান হয়ে গেছে, একটা বাইরে চলে গেছে, আমি 7 এটাকে 7.8 করে দিই, দেখি 7.8 করলে কী হয়, 7.8 বা 6 করে দিই, দেখবেন যে তাও বেড়ে চলে যাচ্ছে, 7.5 করবো, 7.5 করা যাবে, 7.3 করবো, দেখেন পুরোটা চলে আসছে। এবার সবগুলো কলাম সেম, আপনি চাইলে এখান থেকে এখন যেটা যেটা একটু বড় করতে লাগে সেটা একটু বড় করতে পারবেন, আমি টোটাল একটু বড় করতেছি, বেশি বড় করা যাবে না। হ্যাঁ, এবার এটা আমার পুরো রেজাল্ট শিট একটা পেজের মধ্যে চলে আসছে, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার দেখেন এই পুরো রেজাল্ট শিটের মধ্যে নিচের দিকে 3জন ব্যক্তির সিগনেচার থাকে, মানে রেজাল্ট শিটে যারা অ্যাপ্রুভ করে এরকম 3জন ব্যক্তির সিগনেচার থাকে, আমি এরকম 3জন ব্যক্তির সিগনেচার আমি এখানে ঢুকানোর চেষ্টা করবো। এরকম যদি আমি করতে চাই তখন আমি কী করবো, আমি এগুলোকে কেটে দিই, এগুলো কেটে দিলে সুন্দর দেখাবে। আমি এখন 3জন ব্যক্তির সিগনেচার আমি এখানে আনার চেষ্টা করবো, তো সেটা কীভাবে করবো দেখেন, সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে 3জন ব্যক্তির সিগনেচার আমি এখানে লিখবো। তো আমি এখানে লিখলাম হচ্ছে কি, প্রথমটা লিখলাম হচ্ছে আমি এক্সাম কন্ট্রোলার, প্রথমটা লিখলাম আমি কি এক্সাম কন্ট্রোলার নাম লিখেছি, এখানে আমি লিখলাম এটাকে আমি একটু বড় করে দেখতে চাই, বড় করে দেখার জন্য আমি এটাকে বোল্ড করলাম, দেখেন একটু সাইজটা একটু বড় করলাম, আমি দুইটাকে একসাথে সিলেক্ট করি, বোল্ড করলাম, দেখেন লেখাটা 2 ভাগ হয়ে গেছে। আমি এখন কী করবো, 2টা কলামকে বা 3টা কলামকে আমি মার্জ করে ফেলবো, দেখেন 3টা কলামকে মার্জ করেছি, এখানে 3টা কলামকে মার্জ করেছি, তাহলে এটা এটার মধ্যে চলে আসছে। এবার আমি কী করবো দেখেন, এই কাজটা যাতে আমাকে বারবার করতে না হয়, তখন আমি কী করবো, এটাকে সিলেক্ট করবো, এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, এখানে এসে এখানে পেস্ট করলাম, এখানে এসে এই জায়গায় পেস্ট করলাম, আমাকে যাতে বারবার আমাকে যাতে করতে না হয়। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে এক্সাম কন্ট্রোল জায়গায় আমি লিখলাম হেড অফ কন্ট্রোলার, হেড অফ ডিপার্টমেন্ট অথবা ডিপার্টমেন্ট হেড লিখলাম, এখানে মনে করেন আমি এখানে রাজিল হক লিখলাম, তারপর এখানে এসে আমি রেজিস্ট্রারের নাম লিখলাম, এখানে এসে আমি লিখলাম RFN সিদ্দিকী, ঠিক আছে। এবার দেখেন আমি যদি একটু ছোটো করি, এই রেজাল্ট শিটের মধ্যে আমার এর দেখাচ্ছে, আমি এটাকে আরেকটু বড় করতে হবে, এটা 3টা লাইনের করে ফেলে, ঠিক আছে। এবার যদি আমি কন্ট্রোল পিতে ক্লিক করে দেখেন আমার রেজাল্ট শিটের নিচের দিকে 3জন ব্যক্তির সিগনেচার আমাকে দেখাচ্ছে,
ঠিক আছে। এবার এই সিগনেচারের যে সিগনেচার যে করে সেটার নিচে যদি আমি একটা সেটার উপরে যদি আমি একটা লাইন দিতে চাই তখন কীভাবে দিব দেখেন, এই উপরে একটা লাইন দিতে চাই, লাইনের উপর সিগনেচার করবে। এখানে আসলাম, সেই পাশে আমি লাইনে ক্লিক করলাম, দেখেন একটা লাইন আমি এখানে ড্র করে দিলাম, একটা লাইন ড্র করছি এবং লাইনটাকে ব্ল্যাক কালার করে দিব, লাইনটাকে সাইজটা একটু করে বড় করে দিব যাতে লাইনটা দেখা যায়। ঠিক আছে। এবার এই লাইনটা আপনি সব দূরে টেনে টেনে কন্ট্রোল চেপে ধরে কপি করে করে সব জায়গায় দিয়ে দিবেন, তাহলে আর প্রত্যেকটাতে আপনাকে ইচ্ছে করে টানতে হবে না। দেখেন এবার কন্ট্রোল পিতে ক্লিক করেন, কন্ট্রোল পিতে ক্লিক করেছি, এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে সিগনেচারের কথা, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল কাজ, এক্সেলের কাজ আজকে টোটাল এখানে এতটুকু শেষ। আমরা আগামী ক্লাসে ডাটা এন্ট্রি মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেলের কাজ শেষ হয়েছে। আগামী ক্লাস থেকে আমরা মার্কেট প্লেসে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে, ক্লাস শেষের দিক প্রশ্ন নিব, নাহলে ক্লাসটা শেষ করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাসে বুঝতে পারেন এমন কি কিছু আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জানতে চান ক্লাসে, বুঝতে পারেন এমন কিছু আছে? স্যার বুঝতে পেরেছি, প্র্যাকটিস করার পরে যদি কোনো সমস্যা হয় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, এটা নেক্সট ক্লাসে আপনাদের বাড়ির কাজ থাকবে। তাহলে ক্লাসে এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওকে স্যার।